শুভ সকাল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ওয়েবিনারে স্বাগত জানাই। অনন্ত দুর্দশা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অভিযুক্তদের অবস্থা শিরোনামে এই ওয়েবিনারে স্বাগত জানাই। এক অভিনব নির্বাচনের সামনে বাংলাদেশ এবং এই নির্বাচনী প্রক্রিয়া এর বাইরে নানা কিছু প্রমাণ করছে যে বাংলাদেশের মানুষের নাগরিকদের অধিকার দিনে দিনে সংকুচিত হয়ে একেবারে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। সেটা ভোটের অধিকারের কথা বলি, সেটা আমাদের মানবাধিকারের কথা বলি, শ্রম অধিকারের কথা বলি, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতার অধিকারের কথা বলি, এমনকি আমাদের যে অর্থনৈতিক, সামাজিক নানা ক্ষেত্রে যেসব অধিকার রয়েছে সেই সব অধিকারের ক্ষেত্রে একই কথা বলা যায়। এবং একটা অমানবিক রাষ্ট্র সমাজ আমরা নির্মাণ করে চলেছি এবং তার একটা বড় উদাহরণ সাম্প্রতিককালে আপনারা লক্ষ্য করবেন যে একজন আসামিকে কিভাবে ডান্ডাবেরি পরিয়ে তার চিকিৎসা করা হয়েছে এবং তিনি মারা যাবার পরে সেই ডান্ডাবেরি সহ তার সদস্যদের কাছে তার মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই মরদেহ যখন দেখতে চেয়েছেন তার পরিবারের সদস্যরা, তখন তাদের কাছে টাকাও চাও। অমানবিক অশুভ সমাজ আমরা নির্মাণ করছি, কিন্তু আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়ালো, সেটা একদিনে দাঁড়ায়নি, নানা প্রক্রিয়া এসে দাঁড়িয়েছে এবং যে নানা কার্যক্রমের মধ্য দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে তার মধ্যে একটা বড় আইনি বিষয় বা আইনি কাঠামো ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা 2018 অক্টোবরে জাতীয় সংসদে আইন হিসেবে পাশ হয়। তার আগে আইসিটি অ্যাক্ট, তার 57 ধারার কথা আমরা জানি। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা এমন একটা ড্রাকোনিয়ান ল বা কঠোর আইন যেটা সমাজে, রাষ্ট্রে এক ধরনের ভয়ের আবহ তৈরি করেছে, সেটাও আমরা সবাই জানি। এবং এটি নিয়ে দেশের ভেতরে নানা সমালোচনা, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি নিয়ে সমালোচনা, এক ধরনের বৈশ্বিক চাপও ছিল, যার ফলে এই আইনটি পরবর্তী সাম্প্রতিককালে পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। যদিও তাতে মৌলিক তেমন কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু আইনের প্রয়োগ খানিকটা সীমিত পরিসরে হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে ভয়ের আবহ সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস 2020 সালের জানুয়ারিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় যেসব মামলা হচ্ছে সেই মামলাগুলো ট্র্যাক করছে এবং এই বিষয় নিয়ে আমরা বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছি এবং এই ট্র্যাকিং এ বা স্টাডিতে মুখ্য গবেষক হিসেবে কাজ করছেন ডক্টর আলী রিয়াজ। আজকের এই ওয়েবিনার অনন্ত দুর্দশা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অভিযুক্তদের অবস্থা বা দ্য পারপিচুয়াল মিজারি, দ্য প্লাইট অফ দ্য অ্যাকিউজড আন্ডার দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 ইন বাংলাদেশ। এটি একটি গবেষণা প্রতিবেদন যেটি মুখ্য গবেষক বা প্রধান গবেষক প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি আজকে এই সর্বশেষ গবেষণার রিপোর্টটি আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি একটা না আছি, আপনাকে যখন 12টার সময় ঢুকবেন না, ওটা করলে আমরা যাদের কথা শুনতে পাচ্ছি প্লিজ কাইন্ডলি যিনি কথা বলবেন বাইরে, বাকিরা মিউট করুন, অনেকের কথা শোনা যাচ্ছে প্লিজ। সমস্যা নেই, আগে আমি কারবার তো উদ্ধার করে নেব। আজকের এই ওয়েবিনারে সভাপতিত্ব করবেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আলোচনা করবেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল, যিনি আর্টিকেল 19 এর দক্ষিণ এশিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিছুদিন আগ পর্যন্ত। এবং আপনি জানেন যে আর্টিকেল 19 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েও কাজ করছে শুরু থেকেই। আলোচনায় অংশ নেবেন আর্টিকেল 19 বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকি ফারহানা, টিএসএ ভিকটিম নেটওয়ার্ক ও এর সদস্য এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়কারী দিদারুল ইসলাম ভুইয়া, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, যাদের নিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করেছে যেসব ভিকটিমদের মধ্যে কাইয়ুম তাদের একজন, এবং রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান কবির, যিনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় বিভিন্ন মামলা পরিচালনা করছেন। আমি আলোচনা শুরু করবার জন্য বা আজকের এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি প্রফেসর আলী রিয়াজকে, যিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ এর প্রেসিডেন্ট এবং আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা প্রফেসর ডক্টর আলী রিয়াজ।
ধন্যবাদ জিল্লুর। আহ, আজকে আমরা এই প্রতিবেদনটি তার সারাংশ আমি উপস্থাপন করার চেষ্টা করব। এটি একটি দীর্ঘ আহ, প্রতিবেদন। আর আপনারা সকলেই জানেন, যারা উপস্থিত আছেন, সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালের অক্টোবর মাসে যখন বাস্তবায়িত হয় বা আইন হিসেবে প্রচলিত হয়, তারপর থেকেই এটি একটি ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে বিভিন্ন রকম মানবাধিকার সংস্থা থেকে শুরু করে যারাই আসলে মত প্রকাশের অধিকারের বিষয়ে নজর রাখেন, তারা এর বিরোধিতা করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এই প্রকল্প, আমার সঙ্গে এই প্রকল্পে এখন যারা কাজ করে আহ, তাদের মধ্যে আহ, আমার গবেষণা সহকারী হিসেবে শ্রাবণী আক্তার, আরমান মিয়া এবং সাদিয়া তাসনিম, আইন উপদেষ্টা হিসেবে আমাদের সঙ্গে কাজ করেছেন শিহাবুদ্দিন খান। আমাদের এই প্রকল্পটির নাম হচ্ছে ডকুমেন্টিং অ্যান্ড ট্র্যাকিং দ্য ইউজ অফ দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেসেস। আমরা প্রকল্পটি শুরু করেছিলাম 2020 সালের জানুয়ারিতে। শুরুতে আমরা 2020 সালের জানুয়ারি থেকেই আসলে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে সেগুলোর দিকে নজর রাখার চেষ্টা করি, কারা আটক হচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা সংবাদপত্র, আদালতের নথি, আইনজীবী এবং ক্ষেত্রে বিশেষে যারা এর ভুক্তভোগী তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করতে শুরু করি। এবং সেগুলো নিয়মিতভাবে ডিএসএ ট্র্যাকার বলে, যেটা ফ্রিডম ইনফো ডট নেটে, সেগুলো আমরা প্রকাশ করার অব্যাহত রাখি। পরে আমরা আসলে এই প্রকল্পটির শুরুতে আমরা 2020 সাল থেকে এই মামলাগুলো অনুসরণ করলো, পরে সেটি আমরা পিছনের মামলাগুলো অর্থাৎ 2018 সালের অক্টোবর থেকে 2018 এবং 19 সালে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো আমরা পরে তথ্য সংগ্রহ করেছি এবং সেগুলো আমরা নিয়মিতভাবেই সেগুলো আমাদের ট্র্যাকারে উপস্থিত করেছি। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় 3টি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয় এপ্রিল মাসে 2021 সালের, পরেরটি 2022 সালের এপ্রিল মাসে, ঠিক 1 বছর পরে, এবং তারপরে জানুয়ারি মাসে গত বছরের, এবং এখন এই জানুয়ারি মাসে আমরা আমাদের চতুর্থ প্রতিবেদনটি প্রকাশ করছি। আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই আইনের আওতায় যত ধরনের মামলা হয় সেগুলোর আসলে তথ্য দিতে সরকারের ক্ষেত্রে এক ধরনের অনীহা আছে। তার মধ্যে একটা বড় বিষয় যেটা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে গত বছরের 5ই জুন সংসদের অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক কিছু তথ্য দিয়েছিলেন। কিছু অর্থাৎ তিনি বলেছিলেন যে 8ই অক্টোবর, অর্থাৎ যখন থেকে এই আইনটি চালু হয় তার থেকে 31শে জানুয়ারি 2023 পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়েরকৃত মামলার সংখ্যা 7,100টির বেশি। এই তথ্যের বাইরে সরকারিভাবে স্বীকৃত কোনো তথ্য এখন পর্যন্ত দেয়া হয়নি। এই তথ্যের মধ্যে যেগুলো নেই সেগুলো হচ্ছে আসামি এবং গ্রেপ্তারের সংখ্যা কতজনের বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া চলছে, কতজন দোষী সাব্যস্ত হয়েছেন, কতজন অব্যাহতি পেয়েছেন, কতজন বিচার কাজের শুরুই থেকেই বা তারও আগের থেকে কারাগারে আছেন। এই সমস্ত তথ্য দেওয়া হয়নি এবং এই তথ্যের ক্ষেত্রে আমরা যেটা বড় রকমের বাধার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে সরকারের রনি। কেন সরকার এই বিষয়ে আসলে সুস্পষ্টভাবে কিছুই বলতে চাননি, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমরা যেটা দেখতে পাই আইনমন্ত্রীর দেওয়া তথ্য, সংসদের যে তথ্য দেওয়া হয়েছে সেটাতেই। এবং এর তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে। আরটিআর অধীনেও আসলে অনুরোধ করা হয়েছিল, বিভিন্ন ব্যক্তিরা করেছিলেন, তার কোনো আসলে সঠিক তথ্য পাওয়া যায়নি। এইরকম পরিস্থিতির মধ্যেও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এবছরের 7ই আগস্ট ডিএসএ থেকে সিএসএ তে রূপান্তর করা হয়। আমরা রূপান্তর বলছি এই কারণে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো আসলে খুব একটা পরিবর্তিত হয়নি। আপনাদের অনেকেরই মনে থাকবে যে জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে ডিএস এর অস্পষ্ট বিধান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবং এই যে 5ই জুনের বিবৃতিটা আসে তার ঠিক ইমিডিয়েট আগে কতগুলি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হচ্ছে 31শে মার্চ তারিখে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক বাংলাদেশের সরকারকে বলেছিলেন যেন অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগগুলো স্থগিত করে দেওয়া হয়। এবং এই আইনটা যে মত প্রকাশের স্বাধীনতার জন্য একটা বড় রকমের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা ভলকার টার্ক বলবার আগেই বিভিন্নভাবে তা প্রমাণিত হয়েছিল।
ভলকার টার্ক সেটা আবার স্মরণ করিয়ে দিয়েছিল, এবং টার্কের এই মন্তব্যটা এসেছিল আসলে সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যে আলাপ আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে, তার একটা ফলো আপ হিসেবে। এখন ওএইচসিএইচআর এর পক্ষ থেকে আসলে 2022 সালের জুন মাসে সরকারের সঙ্গে একটা টেকনিক্যাল নোট শেয়ার করা হয়েছিল, এবং সেখানে কিছু কিছু সুস্পষ্ট আহ, উম, আহ, আহ, পরামর্শ ছিল। কিছু কিছু বিষয়ে বলা হয়েছিল যে এইগুলো যেন আসলে বাতিল করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই নোটের ব্যাপারে আসলে কোনো অবস্থাতেই সরকারের পক্ষ থেকে কিছু জানানো নেই। যেটা জানা গেছে সেটা কার্যত জানা গেছে জাতিসংঘের অফিস থেকে। এখন ভলকারকের এই মন্তব্যটার আরেকটু পিছনে যদি আমরা যাই, যে 2022 সালের 17 আগস্ট যখন মিশেল ব্যাচেলর বাংলাদেশে আসেন, তিনি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন অবিলম্বে ডিএসআই আইনের প্রয়োগ স্থাপন করার প্রায় 3 মাস পরে এসে আমরা ডিএসআই সংক্রান্ত আইনমন্ত্রীর বিবৃতিটা দেখি, এবং সেই বিবৃতিটাও কিন্তু অসম্পূর্ণ একটা বিবৃতি। এরই পটভূমিকাতে 7ই আগস্ট সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনটাকে বদলে দিয়ে তারা সাইবার নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে একটা নতুন আইন তৈরি করছেন বা চালু করছেন। এখন ডিএসএ থেকে সিএসএ তে যাওয়ার ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাই, যে সবচেয়ে বড় জিনিস যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে বলা হয়েছে যে ডিএসএ এর অধীনে মামলা দায়ের করা মামলাগুলো অব্যাহত থাকবে। অর্থাৎ ইতিমধ্যে যে 7,000 মামলার কথা বলছেন আহ, আইনমন্ত্রী, সেগুলো অব্যাহত রাখার কথাই তারা বলছেন। হুম। এবং তিনি এটাও বলেছিলেন যে আসলে এই এই মামলাগুলো বাতিলেরও সুযোগ নেই, এবং বারবার যেটা বলা হয়েছে, যেহেতু এটার বড় ধরনের প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ভুক্তভোগীরা অধিকাংশ ক্ষেত্রে নিরপরাধ, সেহেতু এই দাবিটা ছিল যে ক্ষতিপূরণ দেওয়া হোক তাদেরকে, তিনি সেটা নাকচ করে দিয়েছেন। এখন এই যে ব্যক্তিগুলোর কথা আমরা বলছি, যে বড় এর ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভুক্তভোগীরা একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়ে। এখন এই যে ভুক্তভোগীরা বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখুন, বাংলাদেশের এই আইনটার প্রচলনের পর থেকে যেগুলো দেখা গেছে সেগুলো ভয়াবহ। আসলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশের জন্য ভয়াবহ। কিরকম? ধরুন 2 বছরের একজন শিশুর বিরুদ্ধে মামলা হয়েছে ডিএসএ, 2 বছরের। 14 বছরের একজন শিশুর বিরুদ্ধে মামলা হয়েছে যে আহ, আহ, এই শিশু প্রধানমন্ত্রীর অবমাননা করে পোস্ট দিয়েছে। অথবা ধরুন একজন কৃষক যিনি আসলে কোন রকম আহ, মানে স্মার্টফোন ব্যবহার করা বা অন্য কোন রকম ফোন ব্যবহার করার কোন রকম দক্ষতাই তার নেই, তার বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি আহ, অন্যের বিরুদ্ধে বিভিন্ন রকম অপবাদমূলক পোস্ট করেছেন। আমরা এটাও দেখতে পেয়েছি যে ধর্মানুভূতিতে আঘাত করার নামে একজনকে আটক করা হয়েছে। 2 বছর 7 মাস ধরে অব্যাহতভাবে তিনি জেলে রেখেছেন, 2 বছর 7 মাস। এবং শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়েছে এই সেতে যে তিনি তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি অপরাধ করেছেন, এবং দেখানো হয়েছে যে আসলে তিনি যে 2 বছর 7 মাস জেলে ছিলেন সেটাই তার দণ্ড। এটা হচ্ছে আমরা দেখতে পাই যে বড় রকমের একটা ভুক্তভোগীদের ধারণা করলে আমরা এগুলো দেখতে পাই। এবং যেটা সেইটাকে সামনে রেখেই যে আমরা এই প্রতিবেদন, আমাদের চতুর্থ প্রতিবেদনে আমরা নজর দেওয়ার চেষ্টা করেছি যে যারা অভিযুক্ত হচ্ছেন তাদের আসলে কি দুর্দশা, কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আর কি। এখন দায়েরকৃত বেশিরভাগ মামলাই এখন পর্যন্ত বিচারাধীন। 4টা সাইবার ক্রাইমস ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে মামলাগুলো চলছে। এবং এই চলার সময় যেটা ঘটছে সেটা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিরা যে মানসিক চাপের মধ্যে আছেন, আর্থিক চাপের মধ্যে আছেন। এ প্রসঙ্গে নিঃসন্দেহে আমরা আমাদের মনে করব যে লেখক মুস্তাক আহমেদ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনা বিচারে কারাগারে মারা গিয়েছে। এখন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 4টা দিক আমরা দেখতে পাই, যেগুলো এই অভিযুক্তদের ক্ষেত্রে আহ, একটা বড় রকমের, শুধু অভিযুক্ত না অভিযুক্তদের বাইরে, বাট সুস্পষ্টভাবে অভিযুক্তদের ক্ষেত্রে বড় রকমের সংকট তৈরি করে। সেগুলো কি? আইনের 4টা দিকের মধ্যে একটা হচ্ছে পুলিশের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাউকে গ্রেফতার করা, জব্দ করা, ফাঁসি করা, এগুলো এই আইনটা ডিএসএ তে ছিল, সেটাকে কিন্তু সিএসএ তেও রাখা হয়েছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটা আমরা দেখতে পাই, এবং বিচারের আগেই আসলে বড় রকম কারাভোগের সেটা আমরা দেখতে পাই। তৃতীয় যেটা হয়েছে যে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে বড় রকমের ব্যত্যয় ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, এটি একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এবং 4 নম্বর যেটা, যেটা এই আইনের একটা একটা দিক, সেটা হচ্ছে যে কেউ যে কোনো কারোর বিরুদ্ধে মামলা করতে পারে।
এই যে 7,000 মামলার কথা বলা হচ্ছে, সেটাও সেই মামলা হিসাবেও যদি আমরা বলি, তাহলে যেটা আমরা বলবো যে যে কেউ যে কোনো রকম মামলা করতে পারে। এখন এই যে 7,000 একটা মামলার কথা আইনমন্ত্রী বললেন, তাতে কি বোঝা যাচ্ছে? আমরা যে তথ্যগুলো দেখি সেটা হচ্ছে যে আমাদের হাতে যে তথ্য আছে, আমাদের কাছে 7,000 তথ্য নেই। হুম। কিন্তু তাতে যে তথ্য আমাদের কাছে আছে, তাতে দেখা যাচ্ছে প্রতিটা মামলায় গড়ের আসামি হয় 3 জনের বেশি। একটা মামলায় শুধু একজনই হয় না। তাহলে যদি 7,000 মামলা হয়, এই গড়টাও যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রায় 21,867 জন ব্যক্তি এতে অভিযুক্ত হয়েছে। এবং প্রতিটি মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে একজনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে হচ্ছে প্রায় 7,500 লোককে আসলে এই আইনি ব্যবস্থার মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে কোনো না কোনো সময়। তাদের কেউ কেউ বেল পেয়েছেন, কেউ কেউ বেল পাননি, জেলে আছেন। কারা আছেন, কতজন আছেন, এগুলো সরকার আমাদের বলেন। এবার আমরা যেটা করেছিলাম, আমরা 1,410টা মামলা আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের এই যে গড়টা আমরা বের করছি, তাতে দেখা যাচ্ছে যে দায়েরকৃত মোট মামলা হচ্ছে 1,410টা, এবং মোট অভিযুক্ত সংখ্যা হচ্ছে প্রায় 4,404 জন। এবং প্রায় 25% ক্ষেত্রে, মামলার 25% ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদেরকে কোনো না কোনোভাবে আটক করা হয়। পরে তাদের কেউ কেউ জামিন পান বটে, কিন্তু অন্তত পক্ষে 1,519 জন আটক হয়েছে। এখন এই অভিযুক্তদের পরিস্থিতিটা বোঝার জন্য আমরা যদি একটা বড় চিত্র দেখি, যে আসলে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে, আমরা যে যে ডেটাবেসটা তৈরি করেছি, সেখানে অভিযুক্ত যে 1,486 জন, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 31% হচ্ছে রাজনীতিবিদ, সাংবাদিক হচ্ছেন প্রায় 30%, শিক্ষার্থী হচ্ছেন 9%, এবং শিক্ষক হচ্ছেন প্রায় 4%। পেশা অনুযায়ী যখন আমরা গ্রেপ্তারের হিসাব করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে 563 জনের গ্রেপ্তারের হিসাবটা আমরা মানে সামগ্রিক তথ্য সংগ্রহ করতে পেরেছি। তাতে দেখা যাচ্ছে যে রাজনীতিবিদ সবচেয়ে বেশি, সাংবাদিক 95 জন, শিক্ষার্থী 100 জন, শিক্ষক 42 জন, এবং এদের মধ্যে আবার মাদ্রাসা শিক্ষক হচ্ছে 17 জন। এখন কারা অভিযোগ করেন? অভিযোগের যখন আমরা পেশা এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজতে চেয়ে গেছি, তখন আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামলা করেছেন 252টা, আর রাজনীতিবিদরা করেছেন 333টা। আর এই যে রাজনীতিবিদ, তাদের মধ্যে প্রায় 78% হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। এখন প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে বিভিন্ন রকম মামলা হয়। তো এখন তাতে দেখা যাচ্ছে যে 190টা মামলা আমরা শনাক্ত করতে পেরেছি, যার মধ্যে অভিযুক্তের সংখ্যা হচ্ছে 464 জন, এবং গ্রেপ্তার হয়েছেন 161 জন। এর একটা বড় অংশ, প্রায় 60টি মামলা, 159টি মামলা আসলে প্রধানমন্ত্রীর সমর্থকরা করা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করেছে 31টি মামলা। মন্ত্রীদের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা দেখতে পেয়েছি 80টা মামলা হয়েছে, 337 জন অভিযুক্ত হয়েছেন, এবং অধিকাংশ ক্ষেত্রে 6টি মামলা মাত্র হয়েছে যেগুলো সংক্ষিপ্ত মন্ত্রীরা নিজেরা করেছে। বাদ যেগুলো, সেগুলো হচ্ছে 66টা মামলায় হয়েছে আসলে মন্ত্রীর সমর্থনকারী কেউ না কেউ। রাজনীতিবিদদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার অর্থ হচ্ছে যে সংক্ষুব্ধ ব্যক্তি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরে গিয়েও অধিকাংশ লোকে আসলে মামলাগুলো করছেন। তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে ধর্মীয় অনুভূতির জন্য 129টা মামলা হয়েছে। এর বাইরে যে 894টা মামলা, তার মধ্যে যদি আমরা 129টা বা 130টা বাদ দিই, প্রায় 700 মামলা হয়েছে যেগুলো আসলে ধর্মীয় অনুভূতির সাথে যুক্ত নয়। হ্যাঁ। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই এই ক্ষেত্রে 4টা ধারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে 25 ধারায় অভিযুক্ত হচ্ছেন 892 জন, 29 ধারায় 875 জন, 31 ধারায় 527 জন, এবং 35 ধারায় 951 জন ব্যক্তি। এই যে সামগ্রিক চিত্র, এই চিত্রের মধ্যে আমরা আসলে বুঝতে চেয়েছি যে যারা অভিযুক্ত হচ্ছেন, হ্যাঁ, যারা অভিযুক্ত হয়েছেন তারা আসলে আহ, মানে কারা। এবং সেই ক্ষেত্রে আমরা আহ, যেই গবেষণা পদ্ধতিটা অনুসরণ করেছি ক্ষেত্রে, যে প্রথমত আমরা তথ্যগুলি সংগ্রহ করেছি সরকারের অনুমোদিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যম থেকে। অভিযুক্তদের পরিবারের কাছে সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি, অভিযুক্তদের আইনজীবীদের সাথে, থানার সঙ্গে যোগাযোগ করেছি, এবং প্রত্যেকটা তথ্য আমরা আসলে ব্যবহার করেছি, সেটা হচ্ছে তাদের অনুমতি নিয়ে তাদের সঙ্গে কথা বলে। তাদের মধ্যে দিদারুল ইসলাম ভূঁইয়া, যিনি অর্থনৈতিক সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলনে যিনি আটক হয়েছিলেন 2021 সালে, এবং আমরা যে 12টি মামলা বেছে নিয়েছি, 10 জনের বিরুদ্ধে, 2 জনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এই মামলাগুলো 2019, 20, 21 এবং 22 সালে বিভিন্ন সময় করা,
অর্থাৎ 4 বছর ধরে বিভিন্ন সময় করা মামলাগুলো আমরা আসলে লক্ষ্য করার চেষ্টা করেছি, যেগুলি কোন অবস্থায় আছে। এর মধ্যে দেদারুল ইসলাম ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন এখন, কিছুক্ষণ পরে আশা করি উনি ওনার অভিজ্ঞতাটা বলবেন। ঝুমন দাস আপন, তিনি বেসরকারি খাতে চাকরিজীবী, একাধিকবার তিনি অভিযুক্ত এবং তিনি আটক হয়েছেন। খাদিজাতুল কুবরার ঘটনাটি আপনারা নিঃসন্দেহে সকলেই প্রায় জানেন। হুম, সেটা হচ্ছে এই যে তারা তিনি দীর্ঘদিন ধরে আসলে আটক ছিলেন। সাংবাদিক, তিনি আটক অভিযুক্ত হয়েছিলেন 2021 সালে, রশিদ নোমানী 2020 সালে, আব্দুল কাইয়ুম মানবাধিকার কর্মী এবং সাংবাদিক 19 সালে, প্রীতম দাস 22 সালে, শান্ত বণিক 20 সালে, রুহুল আমিন 21 সালে এবং ইমতিয়াজ আহমেদ কাজল, যিনি একজন সমাজকর্মী, তিনি অভিযুক্ত হন যে সময়, সেটা হচ্ছে 2019 সাল। এখন আমরা আমাদের প্রতিবেদন আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে প্রথমে মামলার সারাংশগুলো দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে মামলাগুলো কিসের। মামলার একটা বিবরণ আছে সেখানে, এবং এই মামলাগুলোর পটভূমি কি, কি পরিস্থিতিতে তাদেরকে অভিযুক্ত করা হয় এবং ক্ষেত্রে বিশেষে আটক করা হয়, তারা জামিন পেয়েছেন কিনা, জামিন পেলে কত দ্রুত জামিন পেয়েছেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে সে কি অভিযোগ করা হয়েছে, আইনি প্রক্রিয়াটা কিভাবে গেছে, অনেক ক্ষেত্রে তাদের রিমান্ডের কথা বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে তারা আটক থেকেছেন, আমরা অভিযুক্তদের বক্তব্যটা সংগ্রহ করেছি, এবং সর্বোপরি অভিযুক্তদের যে বর্তমান অবস্থা সেটাও বলা সংগ্রহ করার চেষ্টা করেছি। যেহেতু আমরা 12টা মামলা, 10 জন ব্যক্তির বিরুদ্ধে 12টা মামলা, আমি প্রত্যেকটা মামলা সংশ্লিষ্টভাবে যাব না, কারণ হচ্ছে যে তাতে করে দীর্ঘ সময় লাগবে। কিন্তু কতগুলি জিনিস যেটা বেরিয়ে এসছে, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে মানে নিঃসন্দেহে সকলের অবগতির জন্য জানানো দরকার, সেটা হচ্ছে একটা সামগ্রিক চিত্র বেরিয়ে আসে। সামগ্রিক চিত্রটা কি? সেটা হচ্ছে যে খেয়াল করলে দেখবেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মামলা দায়েরের পর কতদিন পরে মানে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত ক্ষেত্রে আমরা তথ্য পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে 827 দিন হয়েছে যে মামলা দায়েরের পরে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, 564 দিন, 589 দিন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে গ্রেফতারের পরে জামিন পেতে তাদের কতটা সময় লেগেছে। আহ এর মধ্যে যেমন ধরুন খাদিজাতুল কুবরার ক্ষেত্রে আমরা জানি যে 450 দিন। আমাদের যে স্যাম্পলটা আছে, আমরা যে 12টা আমরা কাজ করেছি 10 জন ব্যক্তি, সেক্ষেত্রে দীর্ঘতম সময় ধরে জেলে আটক ছিলেন খাদিজাতুল কুবরা। দুটো মামলা হয়েছে, এবং দুটো মামলার ক্ষেত্রে যেটা হয়েছে, দুটো মামলা যেহেতু কনকারেন্টলি চলেছে সেহেতু তিনি 450 দিন ধরে আটক ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে লুৎফর রহমান শাহ, এটা হচ্ছে একটা দিক, যে যে গ্রেফতারের পরে জামিন পেতে দীর্ঘ সময় লাগছে, অর্থাৎ অভিযুক্ত হওয়ার পর একজন ব্যক্তি বিচারে শাস্তি পাওয়ার আগেই একটা দীর্ঘ সময় তিনি তার শাস্তি পাচ্ছেন। দ্বিতীয় যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টা। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে করা দরকার যে মোশতাকের ক্ষেত্রে যেটা ঘটেছিল যে অন্ততপক্ষে 6বার তার মামলা জামিন সে নাকচ হয়েছে, এবং তারপরে তিনি জেলে মারা গেছেন। তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কিশোর একজন, তিনি পরে অভিযোগ করেছিলেন যে তাদেরকে নিপীড়ন করা হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে। এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে প্রত্যেকটি ক্ষেত্রেই একমাত্র মামুনুর রশিদ নোমানীর ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দেখতে পেয়েছি একবার জামিন নাকচ হওয়ার পর দ্বিতীয়বার তিনি জামিন পেয়েছেন, কিন্তু এমন কেস আমরা দেখতে পাচ্ছি যেখানে লুৎফর রহমান শাহিনের ক্ষেত্রে যে 12বার আসলে জামিন নামঞ্জুর হয়েছে। এখন যে কোনো আদালতের জামিন নামঞ্জুর করার অবশ্যই মানে তাদের যে উইদিন দেয়ার পারভিউ আর কি করতেই পারেন, কিন্তু খেয়াল করে দেখুন যে দীর্ঘ সময় ধরে জামিন নামঞ্জুর হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা অভিযুক্ত হচ্ছেন অভিযুক্ত অবস্থাতেই তারা আহ মানে কার্যত শাস্তি ভোগ করছেন। এইটা একটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং একটি মামলা আমরা যেটা দেখতে পেয়েছি যে একটি মামলার ক্ষেত্রে এই যে 12টি মামলা আমরা দেখেছি 10 জন ব্যক্তির, বিচারক খালাস দিয়েছেন একটি ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে অন্তত পক্ষে 3টা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন হাইকোর্ট এগুলোর কার্যক্রম স্থগিত রেখেছে, বাকিগুলো বিচারাধীন। এখন এই পরিস্থিতিটা কি তুলে ধরছে যে যারা অভিযুক্ত হচ্ছেন ওই অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে তাদের একটা বড় রকমের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে, আর্থিক শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে, এবং যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যারা
এই ধরনের মামলায় অভিযুক্ত হয়েছে তারা আমার চেয়ে নিঃসন্দেহে আমাদের গবেষণা চেয়ে অনেক সুস্পষ্টভাবে বলতে পারবেন কি পরিমাণ পারিবারিক ভাবে তারা আসলে পরিবারের অন্যরাও কিরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে বিচার কার্যক্রম শুরু করার আগে অনেক ক্ষেত্রে অভিযুক্ত হওয়ার আগেই তারা আটক হয়েছে, আটক হওয়ার পর মামলা হয়েছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, চার্জশিট থাকলে ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন ধরে এটা সময় নেয় চার্জশিট দাখিল করার জন্য। এই ক্ষেত্রে রাষ্ট্র এবং ব্যক্তি উভয়ই এটা ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে যে দেখা যায় যে এমনকি পার্সোনাল ভ্যান্ডেটা, ব্যক্তিগত মানে এক ধরনের শত্রুতার বশত এই মামলাগুলো করা যায় এবং হয়েছে। এই যে 7,000 মামলার কথা আইনমন্ত্রী বলছেন, যদি তিনি আমাদেরকে তথ্যগুলো দিতে তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কতগুলো ক্ষেত্রে প্রকৃতপক্ষে রাষ্ট্রের করা, কতগুলো ব্যক্তির করা, কতগুলো আসলে রাজনৈতিক, কতগুলি রাজনৈতিক নয়। আমরা বলছি না সবগুলি রাজনৈতিক, কিন্তু একটা বড় রকমের সংখ্যা যখন আমরা দেখতে পাই যে রাজনীতিবিদরা বা সাংবাদিকরা এর জন্য অভিযুক্ত হচ্ছেন, তখন এটা আমাদের সাধারণ ধারণার ক্ষেত্রে এবং প্রাপ্ত তথ্যে আমরা বুঝতে পারছি এগুলি রাজনৈতিক। এদের বাইরেও তো আছে। তাহলে ব্যক্তি বিশেষের হাতে এমন কিছু তুলে দেওয়া হয়েছে, এটা এক ধরনের ভিজিলেন্টি জাস্টিসের উপকরণ। সিএসএ তার থেকে আসলে খুব বেশি কিছু আলাদা হলো না। তার মানে দাঁড়ালো যে রাষ্ট্র এবং ব্যক্তি উভয়ই বিভিন্ন সময় এটা ব্যবহার করতে পারবেন এবং সরকার যে উম, যেমন করেছে ব্যক্তিগত স্বার্থে ভিন্ন মতাবলম্বী অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে, অর্থাৎ একদিকে সরকার করছেন, অন্যদিকে আবার ব্যক্তিগত স্বার্থ করছে। ধরুন আপনার সাথে আমার বিরোধ আছে, আমি আসলে গিয়ে বলছি যে আপনি ভিন্ন মতাবলম্বী এবং সেই ক্ষেত্রে পুলিশ সেগুলোর মামলা করছে অথবা আমি নিজে মামলা করছি এবং সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। এবং এই যে ভয়াবহ পরিস্থিতিটা চলছে, এটা সিএস এর কারণে যে এখন জেলুর গোতে যেটা বলেছেন যে হ্যাঁ, আমরা সাময়িকভাবে এর কিছু কম ব্যবহার দেখতে পাচ্ছি, কিন্তু 2018 সালের অক্টোবর থেকে যে 5 বছর সময় ধরে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টাই আসলে একটা অন্তহীন দুর্দশা তৈরি করে দিয়েছে। অন্তহীন দুর্দশা তৈরি করেছে এই অর্থে যে এগুলো এখনো যাচ্ছে না এবং এগুলি যে কবে যাবে তার কোনো মানে কোনো রকম লক্ষণ আমরা দেখতে পাই না। তবে আমাদের এই মুহূর্তে আসলে সরকারের কি করণীয় বলে আমরা দাবি করতে পারি? আমাদের গবেষণার থেকে যেগুলো আমরা বের করে আনতে পারছি, যে প্রথম কথা হচ্ছে যে সকল ডিএসএ মামলার বিচার কার্যক্রম আসলে বন্ধ করা উচিত। কি কারণে? যাতে করে খুঁজে বের করা যায় যে আসলে কোনগুলো জাস্টিফাইড মামলা, মামলাগুলোর মেরিট আছে এবং মামলাগুলো আসলেই করার প্রয়োজন ছিল। এই আইনটার যাকে সরকার বলেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আইনটা করাই হয়েছিল ওই রকম ভাবে। এই মামলাগুলোর তথ্য আরো আরো জানা দরকার। এটা একটা রাইট হিসেবে আসলে বিবেচনা করা উচিত, তথ্য জানার অধিকার থেকে। এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে আমরা বলছি যে excuse me, সবগুলো মামলার সত্যতা খুঁজে বের করার জন্য একটা স্বাধীন কমিশন করা দরকার, যে আসলে কোন মামলাগুলি প্রকৃত পক্ষেই মামলার যোগ্য এবং আহ, মানে আহ, রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি কিংবা ব্যক্তিগত ক্রোধের কারণে করা হয়নি। হুম, এগুলি শনাক্ত করা দরকার এবং সেটা করতে পারে একমাত্র যদি সরকারের বাইরে একটা স্বাধীন কমিশন তৈরি হয়। আর যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছেন, যাদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, ক্ষেত্র বিশেষে দোষী সাব্যস্ত হয়েছেন, আমরা মনে করি যে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। তার কারণটা হচ্ছে এই যে আমরা যে কেসগুলো দেখেছি সেগুলোর ক্ষেত্রে যেমন আমরা দেখছি, এর বাইরেও আমাদের অবজারভেশন গুলো হচ্ছে যে ব্যাপক সংখ্যক মানুষ অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছেন এবং তাদেরকে এক ধরনের আনএন্ডিং অ্যাগনির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই যে অ্যাগোনাইজিং এবং কষ্টকর অভিজ্ঞতা এবং আর্থিক ক্ষতি তো আছেই, এই সমস্তগুলো মোকাবেলা করার জন্য তাদেরকে মানসিক যে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, শারীরিক যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, পারিবারিকভাবে যে ক্ষতিটা তারা স্বীকার করেছেন, এগুলোর জন্য তাদের আসলে রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আহ, মানে এক ধরনের যোগ্যতাই তৈরি হয়েছে। তারা আসলে এটা দাবি করতে পারে এবং আমরা মনে করি যে আমাদের এই পর্যন্ত যে তথ্য আছে তাতে এই দাবিটা তৈরি করা মোটেই অন্যায় বা অসঙ্গত হবে। তো এটা হচ্ছে আমাদের মানে সামগ্রিকভাবে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই আহ, সামগ্রিক পরিস্থিতিটা এইরকম যে এই আইনটি এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে। পরিস্থিতিটা শুধুমাত্র আইনের নাম বদলের মধ্যে দিয়ে শেষ হবে না,
এবং বিশেষ করে যেহেতু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মামলাগুলো অব্যাহত রাখবে, এটা খুব উদ্বেগজনক। কেননা এই ব্যাপক সংখ্যক মানুষের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে তারা এমন অভিযুক্ত হওয়ার পরে আমরা যে 12টা ক্ষেত্র দেখতে পেলাম, আমরা যেটা মানে 12টা ক্ষেত্র দেখতে পাই, 12টা মামলা আমরা যেটা দেখেছি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ব্যক্তিরা প্রত্যেকেই, খেয়াল করে দেখুন, প্রত্যেকেই দীর্ঘ সময় ধরে মানে প্রি ট্রায়াল হিসেবে, ডিটেইন হিসেবে থেকেছেন। এটাই এক ধরনের নির্যাতন বলে আমরা মনে করি, এটাই এক ধরনের নির্যাতন বলে আমরা মনে করি। তো এইরকম পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যাই বলা হচ্ছে, এখন কোথাও কোথাও বলছেন যে একটা কমিটি করা হবে ইত্যাদি, কিন্তু এটা স্বাধীন একটা তদন্ত হওয়া খুবই জরুরি। অন্যথায় যেটা হবে সেটা হচ্ছে যে এই এই দুর্দশা অব্যাহত থাকবে, যে কারণে আমরা বলছি এটাকে একটা পারপিচুয়াল মিজারি, একটা এক ধরনের অনন্ত দুর্দশা। সকলেরই জন্য এই 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 জায়গাটাতে জোর দেওয়া দরকার যে ইতিমধ্যে কেবলমাত্র আইনের নাম বা খোলস বদলে দিলেই এর পরিস্থিতি শেষ হবে না। তো আমরা আশা করছি যে এই তথ্যগুলো সকলে লক্ষ্য করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে পরিস্থিতিটা কোন জায়গায়, ভয়াবহ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ। জি, প্রফেসর শেষ করলেন আপনি? জি আমি জি, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আলী রিয়াজ আপনার এই গবেষণা প্রতিবেদনের জন্য। এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে এই প্রকল্পটি 2020 সালের জানুয়ারি থেকে পরিচালনা করে আসছে। এবং স্বচ্ছতার জন্য জানিয়ে রাখি যে এই প্রকল্পটি আহ, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এনইডির সহায়তায় পরিচালিত হচ্ছে। এবং প্রফেসর আলী রিয়াজকে বিশেষভাবে ধন্যবাদ যে 2018 সালে অক্টোবরে যখন এই আইনটি সংসদে পাশ হয় তখন থেকে তিনি আসলে ব্যক্তিগতভাবে এই আইনের বিরুদ্ধে প্রচুর দেশে বিদেশে লেখালেখি করেছেন। জানিয়ে রাখা ভালো যে এবং আমি স্বাগত জানাই যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সিজিএস এর চ্যানেল এবং পেজ থেকে আজকের এই ওয়েবিনারটা দেখছেন, আপনাদের সবাইকে। এবং এর বাইরেও টুইটারও আমরা এই যারা আমাদেরকে ফলো করছেন আজকের এই আলোচনা তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং পুরো প্রতিবেদনটি cgs-bd.com এবং freedominfo.net এই যে টিডিএস এর ট্র্যাকার, সেখানে ওই পুরো প্রতিবেদনটি আপনারা পাবেন যারা পড়তে চান। আমি এবারে আলোচনা শুরু করবার জন্য অনুরোধ করব যে এই যে গবেষণা প্রতিবেদনটি যাদের নিয়ে গবেষণা করা হয়েছে তাদের একজন অন্যতম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক, যিনি ডিএসএ অধীনে আওতায় মামলায় অভিযুক্ত। এবং তার অভিজ্ঞতা শুনবো এবং তার যেহেতু এই প্রতিবেদনের মধ্যে আছে আমি এবং আমরা প্রত্যেকের সঙ্গে শেয়ার করেছিলাম যারা আজকে আলোচনায় অংশ নেবেন এই পুরো প্রতিবেদনটি। সেই প্রতিবেদন সম্পর্কে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, অবজারভেশন থাকে, সেটাও আমরা আপনাদের কাছ থেকে শুনতে। মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে এই স্পেসে কথা বলতে পেরে সিজিএস এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ সিজিএস এই বর্তমান সময়ে যে একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে, এমনকি তারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে একটা গবেষণা ধর্মী প্রতিবেদন করছে, সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। যে বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের কার্যক্রম সচরাচর কেউ করার সাহস পায় না, কোনো প্রতিষ্ঠান করার সাহস পায় না। যারা ইতিমধ্যে করেছে তারা সরকারের রুশানলে করেছে, যা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তা আমি বলতে চাই যে ডিজিটাল সিকিউরিটি যেটা আসলে 2018 সালে হয়েছে, আমাদেরকে এর একটু আগে ফিরে যেতে হবে। যে তথ্য প্রযুক্তি আইনটা নিয়েও কিন্তু আমাদেরকে একটু কথা বলতে হবে যে এই আইনগুলো কিসের জন্য হয়েছে, কার সুবিধার্থে করা হচ্ছে, কার অসুবিধার্থে করা হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আহ আহ, তথ্য প্রযুক্তি আইনের ফার্স্ট কেস যেটা হয়েছিল অধিকারের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন, হুম, আসলে এটা কিসের জন্য হয়েছে? সেটা হয়েছে যে
সরকারের অনিয়ম, সরকারি বাহিনীর যে নির্যাতন, হত্যাযোগ্য, তার বিরুদ্ধে কথা বলার কারণে কিন্তু আপনার অধিকারের বিরুদ্ধে সরকার ফার্স্ট কেস অফ তথ্য প্রযুক্তি আইনের যে মামলাটা সেটা করেছিল। তা কি জন্য করেছিল? যে একজন সাংবাদিক বা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা তথ্য সংগ্রহ করি, সেটা আমরা কম্পিউটারেই হোক বা আমাদের নোটবুকেই হোক, সেটা আমরা লিপিবদ্ধ করি। তা যখন অধিকার আহ, কখনো প্রকাশ করে নাই যে আসলে হেফাজতে ইসলামের ঘটনাটা কিভাবে হয়েছিল বা কতজন, তাদের নাম ঠিকানা কিন্তু প্রকাশ করেন নাই। সেটা যখন অধিকার তাদের কম্পিউটারে ড্রাফট করে রেখেছিল এই তথ্যগুলা, যে এই লোকগুলা তারা আহত বা নিহত হয়েছে, তারা কিন্তু কনফার্ম করে বলেনি। যেটা কিন্তু আমরা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকেও কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে অধিকার কখনো তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি। কারণ হচ্ছে আমরা যদি 12ই আগস্ট 2013 সালের একটা সংবাদ সম্মেলনকে লক্ষ্য করি, সেটা পিআইডি সম্মেলন কক্ষে হয়েছিল কিন্তু। সেখানে তথ্যমন্ত্রী কিন্তু অধিকারের কাছে আপনার একটা চিঠি দিয়েছিল, যেটা 10ই জুলাই 2013 তারিখে, যে আপনাদের 61 জনের নাম ঠিকানা এবং তাদের পূর্ণাঙ্গ তালিকা আমাদেরকে সরবরাহ করেন। তো এটা থেকে কিন্তু স্পষ্ট যে অধিকার কখনো তালিকা প্রকাশ করে নাই। যদি প্রকাশ করতো তাহলে সরকারের পক্ষ থেকে অধিকারের কাছে এই নাম ঠিকানাগুলো আবার চাওয়া হতো না। তা যে কাজটা আসলে আহ, আহ, মানে হয় নাই, সেটাকে তারা গুজব আকারে, যে 61 জনের নাম ঠিকানা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গুজবটা ছড়িয়ে দিয়েছে। তা আসলে আমরা দেখতে পাচ্ছি কি গুজব কারা ছড়াচ্ছে আর কিসের জন্য ছড়াচ্ছে, এটার পেছনে কারা জড়িত। আমরা তখন থেকে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, অধিকার এইসব রিপোর্ট করার কারণে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে যে নির্যাতন, এইসব বিষয়ে কিন্তু আপনার রিপোর্ট করার কারণে কিন্তু অধিকারের প্রতি সরকার ভিন্ন চোখে লক্ষ্য করেছে এবং তাকে কিভাবে হেনস্থা করা যায় সেজন্য কিন্তু সে তথ্য প্রযুক্তি আইনের প্রথম মামলাটাই কিন্তু অধিকারের বিরুদ্ধে করেছে। এটা স্পষ্ট যে অধিকার সরকার এবং রাষ্ট্রের নিপীড়নের শিকার ফার্স্ট কেস থেকে আমরা দেখতে পাচ্ছি। তা তা আমি বলতে চাই যে আসলে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি আমরা যদি রিসেন্ট কিছু কার্যকলাপ দেখি, যে সরকারের কিছু আজ্ঞাবহ লোক বা সরকারের বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে যারা আছেন, তারা যদি গুজব ছড়ায় বা তাদের বিরুদ্ধে যদি ডিজিটাল সিকিউরিটি একটা কার্যক্রম পরিপূর্ণরূপে যদি আহ, যদিও বা প্রয়োগ করার কথা বলা হচ্ছে, তাও কিন্তু কোনো ধরনের আমরা বাস্তবিক করতে কোনো প্রয়োগ দেখতে পাচ্ছি না। যেমন বর্তমানে একজন অভিনেত্রী একটা আসনে আপনার একটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, যার বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছিল। আমি বলছি না যে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা পরিচালনা করতে হবে, কিন্তু আমি বলছি কি যে এই আইনটা করা হচ্ছে শুধুমাত্র তার স্বার্থের জন্যই। যাদের বিরুদ্ধে তারা কথা বলতে বলতে পারে না, তাদেরকে এই আইনের মাধ্যমে হেনস্থা করা হবে। কিন্তু ওই অভিনেত্রীর বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হওয়ার পরে সে কিন্তু জেলে যায় নাই, ইনস্ট্যান্ট ওই দিনেই কিন্তু সে মামলায় জামিন পেয়েছে। কিন্তু আমরা যদি পারিপার্শ্বিক অন্যান্য মামলাগুলো পর্যবেক্ষণ করি, তাহলে দেখছি যে কেউ কিন্তু সহজে জামিন পান না। এটা স্পষ্ট যে আইনটা সবার জন্য সমান না, এই ডিজিটাল সিকিউরিটি একটা সবার জন্য সমান না। আমি আরেকটা বিষয় বলতে চাই যে বাংলাদেশের নিরপেক্ষ সাংবাদিকতা এবং নিরপেক্ষ ভাবে মানবাধিকার কর্মকাণ্ড পরিচালনা করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এটা সম্ভবই না। কারণ হচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যে আইনটা করা হচ্ছে বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো যে আইনটা করা হচ্ছে, আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি রিপোর্ট করেন বা না করেন, আপনি সরকার বিরোধী, শুধুমাত্র সরকার এটুকু বুঝবে, সে সরকারের সমালোচনা করে কেউ, আপনাকে হেনস্থা করা কিন্তু খুব সহজ। আমি আমার বিরুদ্ধে যখন মামলা হয় তারপর থেকে আমি একটা আহ, মোটামুটি একটা রিসার্চ করে যে বিষয়টা পেয়েছি, এই আইনের মাধ্যমে যে কাউকে ফাঁসানো সম্ভব। কিভাবে? পুলিশ যেটা করছে, যে কাউকে ধরে নিয়ে যাচ্ছে, যে কারো মোবাইল নিয়ে যাবে, নিয়ে মোবাইলের ভিতরে আহ, ধরেন যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি রাখা হলো, এমনকি বলা হলো যে সে এই ছবিটা ওই ব্যক্তির ছবিকে বিকৃত করার উদ্দেশ্যে বা গুজব ছড়ানোর উদ্দেশ্যে সে এই মোবাইলে তার এই ছবিটা রেখেছে। তাকে কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু অ্যারেস্ট করতে পারে পুলিশ, যা কিন্তু আসলেই মানে এটা একটা ভয়াবহ দিক। একজন চোর যদি কারো ঘর থেকে যদি মোবাইলটা চুরি করে নিয়ে যায়, ও চোরকে কিন্তু আপনার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া যায়। কারণ ওই চোর মোবাইলটা চিনিয়ে নিয়েছে তার মোবাইল থেকে তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে, নট চুরি মামলা। সে চুরি হোক আর যাই হোক, এই আইনটা কিন্তু ভয়াবহ। আপনার চুরি মামলার আইনেও লাগে না, কোনো কিছু লাগবে না। শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি বাংলাদেশে প্রয়োগ হয়, তাহলে বাংলাদেশের মানুষকে একদম চিপা দিয়ে রাখা সম্ভব হবে আমি মনে করি। সুতরাং এই আইনটার ভয়াবহতা অনেক বেশি, অনেক বেশি, যা অন্যান্য
মানে আইনের তুলনায় মানে অন্য আইন এই আইনের তুলনায় নগণ্য, আমি বলতে চাই। আমি আরেকটা জিনিস বলতে চাই যে যাদেরকে আসলে ভিন্ন মত, যেমন বিএনপি করে বা জামাত করে, এই ট্যাগ গুলা দিতে না পারে সরকার, কিন্তু তাদের উপরে কিন্তু এই আইনটা বেশি প্রয়োগ করছে। যেমন মিস্টার মিস্টার কাইম, একটু সংক্ষিপ্ত করবেন আপনি, বলুন না একটু হ্যাঁ, আমি আমার কেসগুলাতে ফিরে যাচ্ছি। যেমন আমার নামে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যখন মানবাধিকার কর্মকাণ্ড নিয়ে লিপ্ত, আমি যখন বিভিন্ন রিপোর্ট, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আমি প্রকাশ করছি অধিকারের মাধ্যমে, এমনকি আমি আমার বিভিন্ন অনলাইন সোর্সে যখন প্রকাশ করছি, তখন এই আমি ময়মনসিংহ সদরে থাকি, কিন্তু ময়মনসিংহ সদরের আসনটি আওয়ামী মানে আওয়ামী লীগের সরাসরি আসন না থাকায় তারা কি করলো, তারা ত্রিশালে আহ, আহ, যে সংসদ সদস্য আছেন রুহুল আমিন মাদানি, তার মাধ্যমে আমার বিরুদ্ধে আহ, আহ, কার্যক্রম করা শুরু করলো। তা আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করছেন, তার আগে থেকেই তারা একটা প্ল্যান করেন যে আসলে আমাকে কিভাবে আটকানো যায়। আমি আমার পেশার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ডেভেলপার হিসেবেও কাজ করি ময়মনসিংহ। ওই এমপি সাহেবের জামাতাকে দিয়ে আমাকে একটা ওয়েবসাইট করার প্রপোজাল দেন। আমি যেহেতু কাজ করি এবং ফ্রিল্যান্সার হিসেবে, সেহেতু আমি ওই কাজ করার জন্য আমি তার প্রপোজালটা গ্রহণ করি। কিন্তু করলো কি, যখন আমাকে অফার করে তার কাছ থেকে টাকা নিতে যে $200 দিবেন, তখন তিনি আমাকে আহ, মানে $200 দুইটা নোট আমার হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করে। আমি বললাম যে না, আমি আহ, আহ, বাংলাদেশি টাকা গ্রহণ করব, আমি কখনো US ডলার গ্রহণ করবো না এইভাবে। তা উনি আমাকে টাকা দেন নাই। উনি ওনার অফিস থেকে যখন আমি বের হয়ে আসি, তখন আমি গেটের সামনে আসা অবস্থায় আমাকে আহ, আহ, সাদা পোশাক ধরে কিছু লোক আমাকে আহ, আটকে ধরে, জড়ায় ধরে বলে যে তোমার সাথে $200 আছে। আমি বললাম যে না ভাই, আমার সাথে তো কোনো $200 নাই। না, আপনার সাথে আছে। তখন আমার সমস্ত কিছু সার্চ করে তারা $200 আমার কাছে পেল না। হ্যাঁ। তা আমাকে নিয়ে যাওয়া হলো আহ, আহ, পুলিশের LIC শাখায়, যেটা, হ্যাঁ, সেখানে নিয়ে আমার মোবাইলের পাসওয়ার্ড, আমার ওয়েবসাইটের পাসওয়ার্ড সবকিছু তারা নিয়ে নিল। নিয়ে যাওয়ার পর আমি আমার ওয়েবসাইটে যে সব তথ্য প্রকাশ করেছিলাম বিভিন্ন মানবাধিকার বিষয়ক, সেই তথ্যগুলো তারা একে 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 সমস্ত তথ্যগুলো ডিলিট করেছে আমার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে। আমি ফেসবুক পোস্টে যা যা করেছিলাম, যেমন সাম্প্রতিক মানবাধিকার কর্মকাণ্ড বিষয়ক যেসব পোস্ট করেছিলাম, সবগুলো তারা ডিলিট করেছে। শুধু তাই না, আহ, আমাকে আহ, স্বীকার করতে বলে ওই সময় যে তুমি বলো যে তুমি সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী, নট সরকার, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে বিভিন্ন লোকের সাথে তোমার যোগাযোগ রয়েছে। আহ, তুমি এই কথাটা স্বীকার করো। আমি বলছি যে আসলে আমি রাষ্ট্রবিরোধী কাজ করতে যাব কেন? আমি বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেসব বিষয় নিয়ে আমি কথা বলি, সেসব বিষয় নিয়ে আমি রিপোর্ট প্রকাশ করি। আমি তো কারোর সাথে সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না। তারা বারবার আমার রেকর্ড নিতে চাইলো বিভিন্ন ভাবে, কিন্তু আসলে আমি যেটা করি না সেটা আমি বলি না। তারপর তারা আমাকে টর্চার করা শুরু করলো, যেটা আপনার মানব জমিনের, আপনারা যদি লক্ষ্য করেন যে মানব জমিনের 26শে মে 2019 তারিখের একটা বিশাল বড় আমাকে কিভাবে টর্চার করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনার উল্লেখ করা হয়েছে। মানব জমিনে একদম স্পেসিফিক আমাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে জবানবন্দি আদায় করতে চাইছে, সবগুলাই কিন্তু আসছে। আমি জেলে থাকা অবস্থাতেই এই রিপোর্ট গুলো প্রকাশ হয়েছে। তা আমাকে যখন কোর্টে ট্রান্সফার করা হয় নাই, তখন আমি একটু ইঙ্গিত করে বলতে চাই যে নিউজের একজন সিনিয়র সাংবাদিক, যিনি আপনার SP সাহেবের কাছে ফোন দিয়েছিলেন যে আপনারা একজন সাংবাদিককে এখনো কিভাবে আটকে রাখেন। SP সাহেব তখন ওনাকে বললো যে আসলে আমি বিষয়টা জানি না। তা 48 ঘন্টা হয়ে যাচ্ছে বা প্রায়, এখনো তাকে জেলে, কারাগারে ট্রান্সফার করছেন না বা কোর্টে তুলছেন না কেন? আমিও তাকে মানে এদেরকে DB অফিসে বলতেছি যে আসলে আমাকে ময়মনসিংহ সদর থেকে গ্রেপ্তার করছেন, কিন্তু আপনারা 2 দিন পরে মামলা দেখালেন যে ত্রিশাল থানায়। এটা কিভাবে? এটা তো আমি বুঝতে পারছি না। আমাকে কোর্টে কেন দেন না? আমাকে কোর্টে প্রেরণ করেন, আমি কোর্ট থেকে আমি আমার প্রয়োজনীয় এভিডেন্স দিয়ে আমি মুক্তি পাবো, আইনি সহযোগিতা আমার আইনজীবীর মাধ্যমে নিব। তারাও তারপরে আমাকে দেয় নাই। আমি 11 তারিখ গ্রেপ্তার হয়েছে, আমাকে 13 তারিখ তারা আমাকে কোর্টে প্রেরণ করে, তাও সন্ধ্যাবেলায়। হ্যাঁ। আহ, ওখানে কি করলো, আমার রিমান্ড আবেদন চাইলো যে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। আমাকে এই 2 দিন কিন্তু আহ, মানে টর্চার যেভাবে করার কথা সেভাবেই করেছে। এমনকি আমার আহ, কাছ থেকে যখন তথ্য পায় না, তখন তারা আবার আমার জন্য রিমান্ড আবেদন করে। কোর্ট বললো কি আজ এই মামলাটা কালকে আর শুনবে, পরের দিন আমাকে আবার কোর্টে আনা হলো। তা কোর্ট সার্বিক বিষয় পর্যালোচনা করে দেখছে যে আমার কাছ থেকে যে সব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে সেসবের মধ্যে
কোনো ধরনের আলামত পাওয়া যায় না বিধায় এই কোর্টের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উনি আমার জামিন রিমান্ডটা দেন নাই। তা আমাকে আবার জেল হাজতে প্রেরণ করা হলো। আমার পরিবার এদিকে বারবার জামিনের জন্য 4বার কোর্টে দৌড়াদৌড়ি করছে। এদিকে আমার ছবি, আমার হ্যান্ডকাপ করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আমাকে কিভাবে অপমান করা যায়। আমাকে একজন হ্যাকার হিসেবে উপস্থাপন করেছে, আমাকে জামাত শিবিরের একজন কর্মী হিসেবে উপস্থাপন করেছে। মানে আমাকে যেভাবে আসলে সরকার বিরোধী তৈরি করা যায় সেভাবে আমাকে তারা এভাবে চেষ্টা করেছে। এমনকি আপনারা আরেকটা বিষয় জানেন যে ফেসবুকে বুস্ট করে। টাইম একটু একটু ছোট করে ফেলতে হবে, মানে শেষ করতে হবে দ্রুত হ্যাঁ, প্লিজ। আচ্ছা। তা এইভাবে আমাকে করার পর আমি যখন জেলে ভাই আমার আমরা একটু শুনতে চাই তাকে। যে আরো অনেক বক্তা আছে তো তাদের কাছে শুনতে হবে, বাট প্লিজ। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করছি। তা আমার চার্জশিট কিন্তু আমাকে এভাবে দেওয়ার পর দীর্ঘদিন পর আমি কিন্তু জামিনে মুক্ত হই, প্রায় 53 দিন। আহ আহ আহ, অতঃপর আমি যখন বের হই আমার চার্জশিট দেয় না। আমার চার্জশিটে যে কাজটা করেছে, হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় যে ফরেনসিক রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে কোনো ধরনের পুস্ট কোথাও পাওয়া যায় নাই। আব্দুল কাইয়ুম কারো সাথে কোনো ধরনের চাঁদাবাজি বিষয়ক ফোনে কথা বলে নাই এই নাম্বার গুলাতে বা কোনো ধরনের এইসব বিষয় স্পষ্ট উল্লেখ থাকার পরে, এমনকি যে নাম্বারের এগেনস্টে ফেসবুক অ্যাকাউন্টটা চালু আছে সেটা আব্দুল কাইয়ুমের না। এভাবে ফরেনসিক রিপোর্টে থাকা সত্ত্বেও আমার মামলার চার্জশিট গ্রহণ করেছে। এমনকি সাইবার ট্রাইব্যুনাল আমাকে চাঁদাবাজির ধারা থেকে অব্যাহতি দিয়েছে, বাট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে কিন্তু আমাকে অব্যাহতি দেয় নাই। এটা স্পষ্ট যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে যে বাংলাদেশের যারা ভিন্ন মতের লোক, যারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে, তাদেরকে হেনস্থা করার জন্য এই আইনটা মানে ঝুলিয়ে রাখা হবে। এটা হচ্ছে স্পষ্ট, আমি এ থেকে স্পষ্ট হয়েছি। এর মধ্যে দেখেন যে একজন মানবাধিকার কর্মী বা একজন সাংবাদিককে কিভাবে আবার হেনস্থা করা যায়। ওই চার্জশিটের ভিতরে কিন্তু তদন্তকারী কর্মকর্তা লিখেছে যে আমি আরেকটা মাদক মামলার সাথে জড়িত ছিলাম, তারা পিসিআর যাচাই করেছে। যখন আমি আমার ওই মামলা নাম্বার দিয়ে দেখলাম যে এই এই ওই ব্যক্তি আরেকজন ব্যক্তি, আমি না, তখন কিন্তু ওই তদন্তকারী কর্মকর্তা আবার আদালতের কাছে বলছে যে এটা ভুলবশত হয়েছে, ভুলবশত তাকে মাদক মামলার আসামি হিসেবে তাকে করা হয়েছিল। মানে টোটাল আমার বিরুদ্ধে ফরেনসিক রিপোর্ট চার্জশিটে যা দেওয়া হয়েছে, ফরেনসিক রিপোর্টে যা আসছে এটা তো চার্জশিটে উল্লেখই করে নাই। হ্যাঁ, শুধু বলছে যে ফরেনসিক রিপোর্টে আসছে যে সে এই অপরাধগুলো করে নাই, সুতরাং তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এই ধারাগুলোতে অভিযোগপত্র দেওয়া হলো। মানে একটা ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, তা এভাবে আমাকে কিন্তু হেনস্থা করছে। তারপর আমি উচ্চ আদালতে যাই। উচ্চ আদালত প্রায় 2 বছর হয়ে গেছে, তারা স্টে রুল জারি করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সরকার পক্ষে কেউ কোনো ধরনের জবাব দাখিল করে নাই। এই হচ্ছে আমার মামলার অবস্থা। তা আমি স্পষ্ট বলতে চাই যে এই মামলাগুলো করাই হয়েছে আহ মানবাধিকার কর্মী, যারা নিরপেক্ষ সাংবাদিক, তাদেরকে হেনস্থা করার জন্য, তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। কাইয়ুম বলছিলেন ময়মনসিংহ থেকে মানবাধিকার কর্মী এবং সাংবাদিক, এবং যেটা সিজিএস স্টাডি সবসময় বলছে যে মূলত সাংবাদিক, মানবাধিকার কর্মী বা ভিন্ন মত তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এবারে আমরা শুনবো রংপুর জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ রায়হান কবিরের কাছ থেকে। মোহাম্মদ রায়হান কবিরও অনেক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় করা বিভিন্ন মামলা পরিচালনা করছেন আইনজীবী হিসেবে। মিস্টার মোহাম্মদ রায়হান কবির। ধন্যবাদ জিল্লুর রহমান ভাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাকে আজকে এই যে সিজিএস কর্তৃক যে ওয়েবিনার এবং আলোচনায় এখানে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য, এবং আমি শুভেচ্ছা জানাবো এখানে যারা আমরা এই ওয়েবিনারে উপস্থিত হয়েছি তারা এবং যারা শুনছেন সবাইকে। তো আসলে আমি ডিএসসি নিয়ে কথা বলার আগে আমি আসলে অন্য আরেকটা আলাপ করতে চাই আর কি। এটা এখানে আলী রিয়াজ স্যার আছেন, আলী রিয়াজ স্যাররা এটা কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করেছেন কিছুদিন আগে, সেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন বা পড়েছেন বইটা। গত বইমেলায় একটা গুরুত্বপূর্ণ বই বের হয়েছে, বইটার নাম হচ্ছে লুণ্ঠিত ভবিষ্যৎ, বাংলাদেশের অর্থনৈতিক সংকটের চালচিত্র। তো এই বইটার মধ্যে আসলে দেখানো হয়েছে যে বিশেষত গত 15 বছরে কিভাবে বাংলাদেশে মানে অর্থনীতি, রাজনীতি, আইন কানুন ও অন্যান্য জায়গাগুলোতে কিভাবে
কিছু লোকজনকে এবং ক্ষমতাসীনদেরকে কিভাবে অবৈধ সুবিধা দানের মাধ্যমে ব্যাপকভাবে লুটপাট এবং অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়া এবং সেটা নির্বিঘ্নে পাচারের ব্যবস্থা করে দেওয়া। এবং আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন যে 2018 সালে 30 জানুয়ারি তৎকালীন মন্ত্রী তোফায়েল আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই ডিএসএ এমপিদের মান ইজ্জত রক্ষা করবে। মানে আমরা আসলে সহজেই বুঝতে পারছি যে এই ডিএসএটা আসলে কেন করা হয়েছে। ডিএসএটা করা হয়েছে যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীনরা যেন তেন ভাবে যে কোনো উপায়ে এখানে লুটপাট করবেন এবং সেই টাকাটা নির্বিঘ্নে পাচার করবেন এবং সেটার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না। মানে এটা টোটালি একটা নিবর্তনমূলক আইন, বা আমরা যদি বলি যে গণবিরোধী আইন। তো একটা আইন যখন আসলে গণবিরোধী হয়, এই বিষয়ে আসলে বলার প্রশ্ন থাকে না। এটা আসলে উৎখাত ছাড়া, এটা বাতিল ছাড়া আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আমরা এটা পৃথিবীর ইতিহাসে একটা নতুন ঘটনা দেখলাম যে ডিএসএটা বাতিল হয়ে গেল, কিন্তু এই ডিএসএ এই আইনে যে মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলো যে আসামিগুলো এদেরকে অব্যাহতি দেওয়া হলো না। মানে এটা একটা আরেকটা অবাক করা বিষয়। আর 2 নম্বর যে আলাপটা আমি করতে হচ্ছে যে প্রয়োগের ক্ষেত্রে, এখন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু দুইটা সমস্যা। একটা হচ্ছে যে আপনারা দেখবেন যে বর্তমান সরকার যেভাবে আদালতকে ব্যবহার করছে তার রাজনৈতিক উদ্দেশ্যে, বিরুদ্ধ মত দমনের জন্য এবং বৃদ্ধ রাজনীতি দমনের জন্য, সেখানে আসলে আদালতের কোনো সুযোগ থাকে না। আদালত অনেক সময় সরকারের ইচ্ছামূলক রায় বা আদেশ দেওয়া ছাড়া আসলে তাদের কোনো সুযোগ থাকে না। ফলে এখানে আসলে ভিক্টিমাইজ হয় আসামিরা, বা এই ডিএসএ মামলা বলেন বা অন্য মামলাগুলোতে বলেন, এই ভিক্টিমাইজ হয়। এইটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এই ডিজিটাল পুরো প্ল্যাটফর্মটা বা ডিজিটাল বিষয়টাই বুঝতে না পারা। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। ধরেন যে কিছুদিন আগে আমি একটা মামলা করলাম, সেটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও জেলার একটা মামলা। মামলাটা এরকম যে একটা মেসেঞ্জার গ্রুপে একজন একটা পোস্ট দিয়েছে। মেসেঞ্জার গ্রুপটা ছিল ওনাদের এসএসসি ব্যাচের একটা গ্রুপ। আমি স্বভাবতই এইটা রাখার জন্য তাদের নাম বা অন্য কিছু ব্যবহার করবো না। তো এই পোস্টটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে। লক্ষ্য করবেন, একজন মেসেঞ্জার গ্রুপে বঙ্গবন্ধু বিরোধী এবং সরকার বিরোধী একটা ভিডিও পোস্ট করেছে। এখন এটা নিয়ে যখন ওখানে সমালোচনা হয়, তখন এইটার এডমিন, লক্ষ্য রাখবেন, মেসেঞ্জার গ্রুপের এডমিন তিনি কি করেছেন, তাকে রিমুভ করে দিয়েছেন। এখন মেসেঞ্জার গ্রুপের নিয়ম হচ্ছে যে আপনি যখন মেসেঞ্জার গ্রুপ থেকে এডমিন মানে কোনো পোস্টকারীকে যখন আপনি রিমুভ করবেন, তখন কিন্তু ওই পোস্টটা ডিলিট করা যায় না। এখন মুশকিলটা হলো এই জায়গায়, এইটা যেহেতু কেউ ডিলিট আর করতে পারতেছে না, এমনকি এডমিনও পারতেছে না, এর বিরুদ্ধে মামলা হলো। এবং মামলা হলো কি কি ধারায়, এটা খুব মজার একটা ব্যাপার। মামলা হলো হচ্ছে, মামলার ধারাগুলো খুব চমৎকার। মামলার ধারাগুলো হলো 21 ধারা, মানে আমরা জানি যে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, তারপর আরো অন্যান্য বিষয়গুলো, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এইসব বিষয়ে যে অবমাননা। তারপর হলো 31 ধারা, মানে এইটার মধ্য দিয়ে যে আমরা 31 ধারা সম্বন্ধে জানি যে পাবলিকলি যদি এটা কোনো ইয়ে তৈরি হয়। আর 35 ধারা এবং 35 ধারা, মানে এটা সহযোগী আসামি। যদিও এই আইন একটা অবাক করা আইন, যেখানে সহযোগী আসামিরা যে অপরাধ করেছে তার সমান দণ্ডপ্রাপ্ত হবেন। তো এখন এই সহযোগী আসামি তিনি হাইকোর্টে গেলেন, হাইকোর্ট থেকে একটা অ্যাড ইন্টারিম বেলের জন্য গেলেন। উনি যখন এসে সাইবার কোর্টে সারেন্ডার দিলেন, সাইবার কোর্ট তাকে হাজতে নিলেন। এবং আমরা যখন সাইবার কোর্টকে এটা বোঝাতে চাইলাম যে স্যার, মেসেঞ্জার গ্রুপ হচ্ছে একটা পার্সোনাল গ্রুপ, এটা হচ্ছে পার্সন টু পার্সন, এইখানে পাবলিকলি এই পোস্টটা দেওয়ার কোনো সুযোগ নাই এবং তাকে রিমুভ করে দেওয়া হয়েছে, এবং এই কারণে, টেকনিক্যাল কারণে এটা ডিলিটও করা যাচ্ছে না। ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। এবং এইখানে এডমিনের এখানে কোনো সুযোগ নাই এখানে ভূমিকা নেওয়ার, এবং এডমিন এটা ইন্টেনশনালি করেও নাই, তিনি এটা পোস্টও করেন নাই। এডমিন কেন মানে অপরাধী হবে বা এডমিন কেন সাজা ভোগ করবে? কিন্তু এটা উনি মানলেন না, উনি এটা হাজতে নিলেন। তারপর আমরা দেখলাম যে তাকে সেদিন তাকে যখন হাজতে নেওয়া হলো, তারপর আবার ঠাকুরগাঁয়ে তার বিরুদ্ধে বেইল ধরা হইলো তার পক্ষে, এবং ম্যাজিস্ট্রেট কোর্ট নামঞ্জুর করলেন। দায়রা আদালতে যখন শুনানি করা হলো, দায়রা আদালত এটা শুনবেন না, যেহেতু বঙ্গবন্ধুর কে সমালোচনা করে পোস্ট করা হয়েছে, দায়রা আদালত শুনবেন না।
এখন একটা মানুষ আপনি নামঞ্জুর করেন সেইটা অন্য প্রশ্ন, কিন্তু একটা কোর্ট যখন শুনবে না, মানে তারা যখন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটায়, তখন যেটা হয় যে আসলে দুই ভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে যে সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো, দুই নম্বর হচ্ছে আইনের প্রতি মানুষের আসলে শ্রদ্ধাগুলো নষ্ট হয়ে যায়। এটা একটা প্রবলেম। তারপর আপনারা Recording in মানে progress. যে এই ওই আসামিকে যখন এটা রিজেক্ট করা হলো না, তখন তার ইংরেজ লয়ারকে বলা হলো যে আমরা যেহেতু রিজেক্ট করতে পারছি না, আপনি এটাকে উইথড্র পিটিশন দেন। তিনি উইথড্র পিটিশন দিলেন। তারপর আবার নতুন করে ম্যাজিস্ট্রেট কোর্টে নামঞ্জুর করা হলো, আবার দায়রা আদালতে যাওয়া হলো, তারপর এটা নামঞ্জুর হলো। তারপর আবার আমরা হাইকোর্টে গেলাম, হাইকোর্ট থেকে দীর্ঘ 4 মাস পর সে জামিন পেল। মানে একটা মানুষ কোনো অপরাধী করে নাই, এইটা ধরেন যে শুধুমাত্র এই রাজনৈতিক ভাবে কোর্টকে ব্যবহারের জন্য এবং এই আইনটা না বোঝার কারণে সে বিনা অপরাধে ধরেন যে 4 মাস ধরে জেল খাটলো। এবং এই যার কথা আমি বলছি, এই ডিএসএস ভিকটিম, এনার ব্যবসা ছিল হচ্ছে ওয়াইফাই এবং ডিশের ব্যবসা। তার এই 4 মাসে ডিশের ব্যবসা পুরো অবস্থা খারাপ, সে দেউলিয়ার অবস্থা আর কি। তার পরিবারের অবস্থা খারাপ, তার ছোট ছোট 2টা বাচ্চা, তাদের অবস্থা খারাপ। মানে একদিন মানে বের হয়ে উনি আমাকে ফোন করে কান্নাকাটি করতেছে, ভাই আমি কি করলাম, আমার সব শেষ। এই দায় কে নেবে, এটা একটা প্রশ্ন। তারপর আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে, যেমন ধরেন যে আপনারা একটা এই মামলা সম্পর্কে তো সারা বাংলাদেশের মানুষ জানে, সিরাজাম মুনিরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে মামলাটা। মিস্টার রায়হান কবির একটু সংক্ষেপে তিনি প্লিজ। ফেসবুক পোস্টের জি আমি সংক্ষিপ্ত বলছি। তিনি ফেসবুকে একটা পোস্টের কারণে ও, তাকে মানে পুরো ধরেন যে এখানকার মানে ক্ষমতাসীন দলের যে লোকজন তার বাসা ঘেরাও করলো, তাকে গ্রেপ্তার করা হলো। এবং মানে সিরাজুল মুনিরের মামলাটার একটা অন্য আর একটা দিক আছে, সেটা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো হচ্ছে 25 ধারা 29 ধারা, এবং এই 25 ধারা এবং 29 ধারা হচ্ছে বেইলেবল সেকশন। এবং আমরা যারা আইনের ছাত্র আমরা সবাই জানি যে বেইলেবল সেকশনে আদালত আসামিকে জামিন দিতে বাধ্য। কিন্তু সেই মামলায় আদালত জামিন দিল না, ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, দায়রা আদালত জামিন দিল না, তাকে হাইকোর্ট থেকে জামিন নিতে হলো। এবং এইখানে আর একটা জিনিস আছে, সেটা মানে এটা এত বেশি হৃদয় বিদারক, আমি এটা আসলে এই জন্য বলতে চাচ্ছি যে এটা আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না, মানে আমি এটা মনে হলে আমার এখনো খারাপ লাগে। সেটা হচ্ছে সিরাজুল মুনিরার শিক্ষক পিতা, বৃদ্ধ পিতা, মানে উনি এই মামলা নিয়ে যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আসেন, কষ্ট পেয়ে চলে যান। সিরাজুল মুনিরার জামিন হলো 5/8/2020। ওই দিন জামিন হলো, কাগজটা আসতে 2 দিন সময় লাগলো। ওই দিন বৃহস্পতিবার, আমরা বিকাল 4টা পর্যন্ত কাগজটা পেলাম, হাইকোর্টের অর্ডার। তখন কি হলো যে ওনার বাবা মন খারাপ করে বাসায় চলে গেল এবং পরের দিন হার্ট অ্যাটাক করে মারা গেল। এবং সিরাজুল মনিরা তার পিতাকে দেখতে পারলেন না। এবং আমরা জানি যে সিরাজুল মনিরাকে পরবর্তীতে সে খালাস পেয়েছে, সে অব্যাহতি পেয়েছে এই মামলাতে। কিন্তু এই যে তার যে বাবা মারা গেল, সে যে 2 মাস জেল খাটলো, তাদের চাকরি মানে হোল্ড করে রাখা হয়েছিল, এইটার দায়ভার কে নেবে, এইটার ক্ষতিপূরণ কে দেবে? এবং আপনারা সবাই জানেন যে ডিএসএ আসলে করাই হয়েছে কিছু লোকজনরে মামলা দিয়ে, কিছু লোকজনরে হয়রানি করে। তারপর মানে আমাদের এখানে একটা কথা আছে যে ঝিকে মেরে বউকে শেখানো, আর কি, অন্যদেরকেও আসলে টাইট করা। এবং তার ফলে আমরা দেখতেছি যে আমরা সারা বাংলাদেশে যে এই যে এক ধরনের অচল অবস্থা চলছে আর কি, সারা বাংলাদেশে আমরা দেখছি যে কিভাবে বিরুদ্ধ মতকে দমনের নামে নিপীড়ন নির্যাতন গুলো করা হচ্ছে। এবং এই কিছু লোকজনকে যখন এই নিপীড়ন করা হয়, তখন অন্যরা আসলে মুখ বন্ধ করে দেয়। এবং আমরা একটা চরম একটা অবস্থায় পৌঁছে গেছি। এবং আমি আসলে আরো কিছু বলতে চাইছিলাম, যেমন মানে আমার কাছে আরো Recording কিছু stopped. স্টাডি আছে, কিন্তু আসলে আমাদের যেহেতু সময় নাই, তবে আমি মনে করি আর কি যে আপনার এই বিষয়টা নিয়ে আমাদের আরো বেশি আলোচনা করা দরকার, আরো বেশি মানে এটা নিয়ে গণসংযোগ করা দরকার এবং এটা নিয়ে চাপ প্রয়োগ করা দরকার। কারণ একটা আইন বাতিল হওয়ার পর কখনোই ওই আইনের অধীনে মামলাগুলো চলতে পারে না। এবং আমাদের যে ভুক্তভোগীরা, এই ভুক্তভোগীদের আসলে দায় কে নেবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মিথ্যা মামলায় বা এই যে নির্যাতন নিবর্তনমূলক মামলায়, একটা গণবিরোধী একটা আইনের আওতার মামলায় কেউ যে ভিক্টিমাইজ হচ্ছে, এই যে তার যে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি,
মানে এবং আপনারা সবাই জানেন যে একজন সংসারের কর্মক্ষম ব্যক্তি যখন কোনো মামলায় জেলে যায় এবং সে যখন একটা দীর্ঘ সময় অনুপস্থিত থাকে, তখন তার উপর ডিপেন্ডেন্ট যে পরিবারের অন্যান্য সদস্যরা কি আসলে নির্মম অবর্ণনীয় দুঃখ কষ্ট থাকে, এটা নিয়ে তো আসলে কারো জানা নেই। তারপরেও কোর্ট এবং অন্যান্য যে ঝামেলা হাঙ্গামাগুলো, এগুলো সম্বন্ধে আপনারা জানেন। তো আমার কথা হচ্ছে যে আমি এখনো দাবি জানাবো যে এই ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাগুলো করা হয়েছে, এই মামলাগুলো বাতিল হোক এবং সাথে সাথে এই মামলার যারা victim তাদেরকে আসলে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হোক। সবাই সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরে একসময় ধন্যবাদ আবার কথা। মিস্টার মোহাম্মদ রাহান কবির। মানে অনন্ত দুর্দশা এবং অন্তহীন কাহিনী, আসলে কাহিনীর শেষ নেই এবং আরো শুনতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু সময় যেহেতু সীমিত সে কারণে আপনাদেরকে আসলে সেই পরিমাণ সময় দেওয়া যায়নি। এবং এই কাহিনীগুলো যেহেতু এত দুর্বিষহ, যারা বিশেষ করে এই মামলার ভুক্তভোগী, সে কারণেই আসলে আমাদের এই স্টাডিটা করা প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে। এবং কেন আজকে এই আলোচনা করছি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নেই, সেটাও স্পষ্ট আপনাদের কথায় যে এই আইনের আওতায় যে মামলাগুলো সেগুলো চলমান আছে, মানুষ এখনো ভুক্তভোগী। এবং একটা বৈশ্বিক চাপে বা আন্তর্জাতিক চাপে, দেশের ভেতরে নানা চাপের কারণে এই আইনটি সংশোধন করে খানিকটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, এবং সেটাও আসলে একই রকমের ভয়ের আবহ তৈরি করে রেখেছে, যদিও সেটা তেমন একটা প্রয়োগ আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি না। কিন্তু অনেকেই ধারণা করছেন নির্বাচনের পরে সরকার যদি তার শক্তি সংহত করতে পারে, তাহলে রাষ্ট্র এবং সরকারের যে চরিত্র এতদিন ধরে আমরা দেখে এসেছি সেটা আবার সেই স্বরূপে আরো বেশি করে আবির্ভূত হবে, সেই আশঙ্কাটা আমাদের রয়েছে। এবং সে কারণে এই আলোচনা। এবার আমি আলোচনা করবার জন্য অনুরোধ করবো আরেকজন ভিকটিম, ডিএসএ ভিকটিম নেটওয়ার্কের সদস্য এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়কারী দিদারুল ইসলাম ভুইয়াকে। দিদার ইসলাম ভুইয়া। আসসালামু আলাইকুম, এবং ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যারা শুনছেন এবং যারা আছেন সঙ্গে সহ-আলোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আবার সময়টা কতক্ষণ জিলু ভাই যদি বলতেন তাহলে আমি সেভাবে কথাটা বলতাম। শুনি না ভাই আপনাকে, আপনি মিউট, আপনি মিউট হয়ে আছেন ভাই। আমার মনে হয় 10 মিনিট সময়ের মধ্যে, 10 মিনিটের মধ্যে শেষ করলে। আচ্ছা, আমি প্রথমে আমার জানা মতে, আমি যেহেতু ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কের সঙ্গে আছি, ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কে আমরা অনেক ভিকটিমদের কেসগুলো শুনি। আমি অল্প কয়েকটা তথ্য দেই, তারপরে আমি আমার সামগ্রিকভাবে আমার কিছু বক্তব্য দিব। আমার মামলাটা দিয়ে শুরু করি। আমার মামলাটায় প্রথমত আমাকে গুম করা হয়। আপনারা জানেন যে করোনার সময় আপনার 9 রোজা ছিল সম্ভবত সেদিন। ইফতারের জাস্ট আগ মুহূর্তে আমাকে গুম করা হয়। এবং তার আগে আমি কি কাজ করেছিলাম, আমি তখন রাষ্ট্রচিন্তা, আমি তখনও আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঘোষণা দিইনি। আমি তখন রাষ্ট্রচিন্তা বলে আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্কের হয়ে কাজ করি। আমরা বেসিক্যালি জার্নাল পাবলিশ করি এবং কিছু রাষ্ট্রনীতি, কিছু রিসার্চ, কিছু কর্মশালা এইসব আমরা আসলে পরিচালনা করি। তো সেই রাষ্ট্রচিন্তার একটা উদ্যোগ ছিল হচ্ছে যে করোনা আর ক্ষেত্রে যে আপনার ভিকটিমরা, মানে করোনাতে বিভিন্ন ধরনের রেসপন্স গুলো করো। একটা রেসপন্স এরকম ছিল যে আমরা সমাজের বিশিষ্ট Recording in progress. যেমন আপনার এই আমাদের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে আহ্বায়ক করে সেখানে আনু মোহাম্মদ স্যার ছিলেন, অন্যান্য আরো সমাজের বিশিষ্ট লোকজন ছিলেন, রাখান রাহা ছিলেন সদস্য সচিব। আমরা একটা সম্ভবত 30 জন বা 40 জনের একটা গ্রুপ, একটা কমিটি করে আমরা দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি বলে একটা কমিটি আমরা ঘোষণা করি। এবং সেই কমিটির একটা রিপোর্ট আসে। রিপোর্টে আসে যে আপনার করোনার সময় সরকারের যে সাহায্য, সেটা আসলে সবচেয়ে দুর্গত যে এলাকা, বাংলাদেশের সবচেয়ে দুর্গত যে এলাকা কুড়িগ্রাম, সেখানে গেছে হচ্ছে গরিব প্রতি সবচেয়ে কম। এটা এতই কম যে এটা একদম মানে কি বলবো, মানে এটা আসলে বাতিল করে দেওয়ার মতো। আপনার সম্ভবত 8 টাকা এবং আপনার 80 গ্রামের মতো খাবার এরকম ছিল। এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, কিন্তু ডেফিনেটলি আমার কাছে আছে, আমি চাইলে বের করে দিতে পারবো বা আপনারাও সার্চ করলে পাবেন। অন দা কন্ট্রারি, এই মানে সহায়তা নারায়ণগঞ্জে, যেটা হচ্ছে থানা জরিপ অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা, সেইখানে গেছে হচ্ছে গরিব প্রতি আপনার 2500 টাকা, 22 22 কেজির মতো খাবার এরকম, মানে একদমই উল্টা, যেটা হওয়ার কথা ছিল তার বিপরীত। তো এই জিনিসটাই আসলে আমাদের এই দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটির রিপোর্টে আসে এবং এই রিপোর্টটা পাবলিশের কিছুদিনের মধ্যে, মানে 2-3 দিনের মধ্যেই আমি প্রথমত হুমকি পাই বিভিন্ন ধরনের, এবং তারপর আমাকে আমার অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয় প্লেন ক্লথে, সাদা পোশাকে। এবং আমাকে র্যাব 3 এর কার্যালয়ে রাখা হয়। ওখানেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় 7 ঘন্টা।
আমার চোখে চোখ বাঁধা ছিল এবং হাতে হ্যান্ডকাফ পরে আমাকে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, 3 দিনে, তিনবারে 7 ঘন্টা। তো বিস্তর আলাপ, সেগুলোতে ডিটেলসে না যাই। আমি যে জিনিসটা বলছি যে প্রথমত গুম করে আমাকে, তারপরে আমার নামে মামলা দেওয়া হয়, মানে আমাকে একটা মামলার সঙ্গে যুক্ত করা হয় বা মামলা দেওয়া হয়। সেই মামলায় 11 জন আসামি, মোস্তাক ছিল সেই মামলার একজন আসামি, কিশোর ছিল, আবার আরো অনেকজন ছিলেন, আমরা সেগুলো মোটামুটি জানি। সেই মামলা নিয়ে আমাকে, আমার জামিনের ব্যাপারে আমি 4 বার আদালতে আবেদন করার পরে 5ম বারে গিয়ে আমি জামিন পাই। এবং আপনারা জানেন যে মুশতাক আসলে 6বারেও জামিন পায় নাই। মুশতাক 7ম বারে সে আসলে মানে 7ম বার যেদিন আসলে আবেদন করা হবে তার আগেই সে আসলে মারা যায়। এবং আমি বলি যে আসলে তাকে মেরে ফেলা হয়, কারণ আমি এই কারণেই বলি মেরে ফেলা হয়, কাউকে আসলে বিনা জামিনে আপনি বিনা বিচারে আপনি যদি কাউকে 10 মাস জেলে ভরে রাখেন, আমি জানি না মুশতাকের উপর জেলে নিপীড়ন করা হয়েছিল কিনা, কারণ মুশতাক আর আমি 3 মাস একসঙ্গে ছিলাম। এরপরে আমাদেরকে আলাদা আলাদা কোর্টে পাঠানো হয়। তো আলাদা আলাদা জেলে পাঠানো হয়, অন্য জেলে মুশতাকের উপর নিপীড়ন করা হয়েছিল কিনা, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিতভাবেই মনে করি যে কাউকে যদি 10 মাস আসলে আপনি বিনা বিচারে আটকে রাখেন, এটা একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। মুশতাকের বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা বলার আছে, সেটা আমি আমার সুযোগ পেলে আরেক সময় বলবো, বা আমি বিভিন্ন সময় আসলে বলেছি। তো মুশতাকের এই খুনের পিছনে আমি অবশ্যই এই সরকার, রাষ্ট্র এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই রাষ্ট্র ব্যবস্থা, এগুলোকেই দাবি করি। কয়েকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যেমন আমার 4 বারের পরে 5 বারে যখন আমি জামিন পাই, এরপরে এখানে এফআইআর এ আমার যে অভিযোগ, এফআইআর এ আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রমাণ দেওয়া হয়নি। বলা হয়েছে যে আমি মুশতাক সহ অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্রমূলক আলাপে লিপ্ত ছিলাম। কি ষড়যন্ত্র, কি আলাপ, সেগুলো কোনোটাই মেনশন করা হয়নি। র্যাব থেকে 4টা অভিযোগ করা হয় যে আমি হচ্ছে রাষ্ট্রদ্রোহী, আমি দেশদ্রোহী, আমি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেখেন, 4টা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ, খুবই গুরুতর অভিযোগ। কিন্তু এত গুরুতর 4টা অভিযোগ আপনি করেছেন ফ্রম আউট অফ নোওয়্যার, কোনো ধরনের মানে ডকুমেন্টেশন, কোনো ধরনের প্রমাণ ছাড়া। আরেকটা বিষয় হচ্ছে যে চার্জশিটে আমার নামে একটা সুনির্দিষ্ট প্রমাণ দেওয়া হয় আমার আমার বিপক্ষে, আমার এই অভিযোগগুলোর পক্ষে, আমার বিরুদ্ধে। সেই প্রমাণটা কি? সেই প্রমাণটা হচ্ছে একটা কবিতা, একটা পাবলিক ডকুমেন্ট, একটা পাবলিক পোস্ট। কবিতা তো কোনো ষড়যন্ত্র, মানে পাবলিক পোস্ট তো আর ষড়যন্ত্রের প্রমাণ হতে পারে না। ষড়যন্ত্র মানে হচ্ছে যেটা গোপন, যেটা আমি আসলে পাবলিক করিনি, সামহাও আসলে সরকার বা বাহিনীগুলো সেটা জেনেছে, সেটা হচ্ছে ষড়যন্ত্র। কিন্তু সেই কবিতাটাকে আসলে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের যে অভিযোগ, সেটা প্রমাণ হিসেবে। এবং আরো মজার বিষয় হচ্ছে, কবিতাটা হচ্ছে আমি জেল থেকে জামিন পাওয়ার পরে আরো অন্তত 3 মাস পরের কবিতা। মানে আরো 3 মাস পরের আমার যে পোস্ট, সেটাকে বলা হচ্ছে আমার বিরুদ্ধে 9 মাস আগে যে অভিযোগ, সেই 9 মাস আগের অভিযোগের প্রমাণ। এই হচ্ছে যে আমার মামলাটার বিষয়। 6 জন সাক্ষী ছিল, 7 জন সাক্ষী ছিল আমার মামলায়। 7 জন সাক্ষীর মধ্যে 6 জনের বয়ান একদম দাড়ি কমা সহ সেম। এটা নিয়ে আপনার প্রথম আলোতে একটা রিপোর্টও বের হয়েছে। আহ তো এগুলো আসলে অনেকগুলো কথাই বলা যায়, আমি আর ডিটেলসে না যাই। প্রীতমের মামলাটা আপনি জানবেন, আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাস, তার বিপক্ষে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অভিযোগে একটা ডিএসএ মামলা হয়, মানে দাঙ্গা এরকম একটা অভিযোগ, সাম্প্রদায়িকতার অভিযোগে ডিএসএ মামলা করে। কথা হচ্ছে, প্রীতম যে পোস্টটা লিখেছিল, সেই পোস্টটা আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা তাদের বইতে ব্যবহার করেছেন, তাদের সোশ্যাল মিডিয়ায় অনেকেই, আওয়ামী লীগের অনেক বুদ্ধিজীবী, ইভেন বিএনপিরও কোনো কোনো নেতা আসলে সেই পোস্টটাকে ব্যবহার করেছেন। কিন্তু তবুও প্রীতমের বিপক্ষে আপনার একটা ডিএসএ মামলা দিতেই হতো, কারণ প্রীতম হচ্ছে যে তখন চা শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনে, রাষ্ট্র সংস্কার আন্দোলনে যে সংহতি সমাবেশ ছিল শ্রীমঙ্গলে, সেটা আয়োজন করতে গেছে এবং সেটাতে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই বদমাইশ লীগগুলো হামলা করে প্রীতম দাসকে আহত করে, প্রীতম দাস, রিয়াজ খান সহ অনেককে আহত করে, আহত করার পরেও তারা থামে নাই, আহত হবার পরেও তারা থামে নাই। প্রীতম দাসরা কিন্তু সেটা নিয়ে আরো কথা বলছিল, আরো কাজ করছিল, আমরা ঢাকা থেকে কথা বলছিলাম। তখন তাদেরকে দমানোর জন্য এই ডিএসএ, এই সাম্প্রদায়িক অভিযোগ তুলে একটা ডিএসএ মামলা দেওয়া হয়। আপনারা খাদিজাতুল কোবরার বিষয়টা অনেকেই জানেন। খাদিজাতুল কোবরার 2টা মামলা, এবং 2টা মামলার বয়ান হচ্ছে হুবহু সেম। 2টা মামলা কিন্তু 2টা থানায় করা, কিন্তু বয়ান হুবহু সেম। এবং মামলার নিউ মার্কেট থানায় মামলার যিনি আপনার আয়ও, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, এটা এটা নিয়ে রিপোর্ট আছে, ডেইলি স্টারের রিপোর্ট আছে, আয়োকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এরকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর বিরুদ্ধে আপনি কি মামলা করেছেন কিনা? উনি বললেন যে না, আমি কোনো ছাত্রীর বিরুদ্ধে তো আমি কোনো মামলা করিনি। উনি জানতেনই না। জেসমিনের কথা আপনারা জানেন, যে নওগাঁর যে জেসমিন, যাকে আসলে প্রথমত আপনার পিটায়ে মেরে ফেলে হসপিটালে রেখে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হসপিটালে রেখে তারপর আসলে তার বিরুদ্ধে আসলে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয় এবং সে মারা যায়। Recording stopped. আপনারা জানেন সে মারা যায়। সো 7ই আগস্ট যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে যে সিএসএ হলো, মানে দিন শেষে একই, মানে আপনার বলা হচ্ছে যে আচ্ছা, আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে সিএসএ কেন করলেন? কারণ হচ্ছে যে আপনি স্বীকার করলেন যে এই আইনে কিছু অন্যায্যতা আছে, এই আইনে কিছু অসামঞ্জস্যতা আছে, সেটা বলেই তো আপনি আসলে এটাকে মানে প্রথমত বলা হয়েছিল যে মন্ত্রী পরিষদ থেকে যে সভা, ওখান থেকে বলা হয়েছিল যে এই আইনটা বাতিল করা হবে। পরে আইনমন্ত্রী বললেন যে না, এটা বাতিল না, এটাকে সংস্কার করা হচ্ছে, সংশোধনী করা হচ্ছে। এনিওয়ে, তো যেটাই হোক, আপনি এই জিনিসগুলো করছেন কেন? কারণ হচ্ছে যে এই আইনের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, অন্যায্যতা আছে, এবং জনদাবির প্রেক্ষিতে আপনি আসলে এটাকে পরিবর্তন করছেন বা সংস্কার করছেন বা বাতিল করছেন, যাই করেন না কেন। কিন্তু তার মানে হচ্ছে এরপরে আপনি যখন ওই আইনে আসলে বিচারটা করেন, তার মানে হচ্ছে আপনি সেই অন্যায্যতা সহকারে আসলে আপনি এই মানুষদের উপর বিচার করছেন, যেটা আরেকটা জুলুম, যেটা একটা জুলুমের একটা চূড়ান্ত রূপ। Recording in progress. আমাদের রিয়াদ স্যার 4টা দিকের কথা এই আইনের, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের স্যার বলছেন, আমি সেগুলো রিপিট করবো না। আমি শুধুমাত্র একটা দিক এখানে যুক্ত করার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো। সেটা হচ্ছে যে এই আইনে জামিনের অধিকার নাই, বেসিক্যালি নাই। আপনার ইচ্ছে হলে তারা জামিন দিবে, ইচ্ছে হলে দিবে না, এটা তো হচ্ছে জেনারেল বাংলাদেশের টেন্ডেন্সি। কিন্তু বিশেষ করে এই আইনের মাধ্যমে প্রথমত তাকে আসলে আপনার আটক করা, তাকে আসলে জেলে প্রেরণ করা, এবং এরপরে জামিনের যে দীর্ঘসূত্রিতা, এটা তো সবাই বলেছেন। বিচারের দীর্ঘসূত্রতার কথা স্যার বলেছেন, আমি বলবো যে জামিনের যে অধিকার নাই। আপনার খুন করে, ধর্ষণ করে, বাংলাদেশে আমরা দেখেছি যে এখনো একজন আছেন যিনি খুন এবং ধর্ষণ করার পরেও তিনি আসলে এখন পর্যন্ত তাকে জেলে যেতে হয় না। আমরা জানি একজন শিল্পপতি, আমরা জানি। কিন্তু বা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তার মানে হচ্ছে মুশতাক, যে একটা বলা হচ্ছে যে মুশতাক একটা কার্টুনের ক্যাপশন লিখলো, সেটা আসলে এই খুন এবং ধর্ষণ করার চেয়েও বড় অপরাধ ছিল, যদি সেই কার্টুনের ক্যাপশনটা সে আসলে লিখে থাকে। আহ স্যার অনেকগুলো কথা বলছেন, আমি সবগুলোতেই সম্মতি জানাই। এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, স্যারকে ধন্যবাদ জানাই। আমি ডিজিটাল সিকিউরিটি, আমাদের যে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক, আমি তাদের সম্পর্কে, তাদের পক্ষ থেকে দুটো কথা বলি। আমাদের ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক থেকে 4টা সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দিয়েছি। একটা হচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ এই নিবর্তনমূলক আইনগুলো বাংলাদেশে এবারই প্রথম না, এর আগেও অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সিএসএ ছাড়াও আসলে বাংলাদেশে আরো নিবর্তনমূলক আইন আছে। আমরা দেখেছি যে প্রথম আলোর যে সাংবাদিক, নারী সাংবাদিক, তাকে আসলে যে আইনে নিপীড়ন করা হয়, নিগ্রহ করা হয়, সেটা কিন্তু ডিএসএ ছিল না, কিন্তু তাকে ঠিকই কিন্তু আসলে নিপীড়ন করা সম্ভব হয়েছে। সো বাংলাদেশে আসলে এরকম নিপীড়নমূলক, নিবর্তনমূলক আইন অনেকগুলো আছে। আমরা বলছি যে সবগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সবগুলো নিবর্তনমূলক আইন বাংলাদেশ থেকে পুরোপুরি বাতিল করতে হবে। কোনো সংস্কার কোনো সংশোধনী না, এগুলো পুরোপুরি বাতিল করতে হবে। এটা হচ্ছে যে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক থেকে আমাদের 1 নম্বর দাবি। আমরা বলছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যারা যতগুলো মামলা আছে সবগুলোকে বাতিল করে সব অভিযুক্তকে আসলে ক্ষতিপূরণ, সব প্রথমত মুক্তি এবং সসম্মানে মুক্তি এবং ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বলছি যে যারা আসলে সরকারি এবং বেসরকারি বা সরকারি এবং সরকারের দলের কাছের, এরাই আসলে ডিএসএ মামলাগুলো করে। আর আমি আপনি চাইলেই যে একটা ডিএসএ মামলা করতে পারবো, জিনিসটা কিন্তু সেরকম না। তো এই যে যারা আসলে এই মিথ্যা মামলাগুলো করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং ফাইনালি আমরা যেটা বলছি যে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা, সেটাকে আসলে আহ, আমরা জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হলো, তার আগে আসলে জনগণের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল এবং 500টার বেশি সুপারিশ দেওয়া হয়েছিল, এবং এই একটা সুপারিশও কিন্তু আসলে পালন করা হয়নি, নেওয়া হয় না। আমরা বলছি যে সেই সুপারিশগুলোর ভিত্তিতে আসলে নতুন আইন যদি প্রয়োজন হয়, একান্ত যদি বাংলাদেশের যে রেগুলার আইন, সেটা দিয়ে যদি এই ডিজিটাল অপরাধগুলো, সম্ভাব্য যে ডিজিটাল অপরাধগুলোর কথা বলে এই আইনটা করা হচ্ছে, সেগুলোকে যদি ইয়ে করা না যায়, সেগুলোকে যদি দমানো না যায়, সেক্ষেত্রে নতুন আইন প্রয়োজন হলে সেটা এই যে আমাদের যে সবার যে প্রস্তাবগুলো ছিল, এই প্রস্তাবগুলোর ভিত্তিতে আসলে, এবং সেই আইনগুলোকে, এই ধরনের বড় আইনগুলো যখনই হবে, সেগুলোকে আসলে গণভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেট আছে কিনা, জনগণ আসলে এই আইনগুলোকে এগ্রি করছে কিনা, এই গণভোট গুলো এই ধরনের বড় আইনগুলোর ভিতরে খুবই জরুরি বলে আমি মনে করি। আমার যদি আরেকটু সময় আছে কি? একটু শেষ করলে ভালো হয়, যদি খুব আচ্ছা, জরুরি। সংক্ষেপে আমি Recording stopped. কথাটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের রায়হান ভাই যে জিনিসটা বললেন, যে এই রাষ্ট্র, এই সরকার আসলে এখানে একটা Recording in progress. পাচার করার জন্য এবং পাচার করার একটা ব্যবস্থা, এবং
এটাকে নির্দিষ্ট করার জন্য সরকারগুলো এখানে বিভিন্ন ধরনের সুযোগ করে। এখানে বিনা ভোটে যে ভোট হয় বা এখনো যে ভোটটা সামনের দিকে হচ্ছে সেটাও তো আসলে কোনো মানে বিরোধী দলবিহীন এবং সম্ভবত কোনো ভোটারবিহীন একটা নির্বাচন হতে যাচ্ছে। এইসব কিছু সে করে, সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে এইসব কিছু সে করে আসলে লুটপাট এবং পাচার করার স্বার্থে। আমরা যদি আসলে রাষ্ট্রের যে লুটপাট এবং পাচার এই প্রশ্নগুলোকে যদি আমরা সোচ্চার না হই, আমরা আসলে কোনো না কোনো ভাবে সে আসলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, এরকম বিভিন্ন রূপে সে আসলে আমাদের উপরে চালায় যেতেই পারবে। আমাদের আসলে মূল সংকটের জায়গাটা বোঝা দরকার। সেই বিষয়ে আমাদের আসলে আন্দোলন সংগ্রাম করে তোলা দরকার। তাহলে আসলে সবগুলো নিপীড়ন, সবগুলো নির্যাতনের তার যে হাতিয়ার, তার যে রূপ, সেগুলো আসলে বন্ধ করা সম্ভব হবে। Recording stopped. ধন্যবাদ মিস্টার দিদারুল ইসলাম ভূঁইয়া বা প্রফেসর আলী রিয়াজের প্রতিবেদন এবং পরবর্তীতে যে তিনজন বক্তার বক্তব্য আমরা শুনলাম, রায়হান কবির, আব্দুল কাইম এবং দিদারুল ইসলাম ভূঁইয়া, তাতে বোঝা যায় যে বাংলাদেশে আইনের শাসনের অবস্থা কি, বাংলাদেশে বিচার বিভাগের অবস্থা কি। সরকার, রাষ্ট্র, তাদের ভূমিকা তো আমরা মোটামুটি ভাবে বা ক্ষমতাসীনদের ভূমিকা জানি। এবং এটি বোঝার জন্য আসলে গত 1-1.5 মাসের চিত্রই, যে নির্বাচনের কথা আমরা বারবার বলছি, সেটাকে সামনে রেখে যে চিত্রগুলো, যে ঘটনাগুলো দেখলাম, তাতেও এটা স্পষ্ট যে দেশে আসলে আইনের শাসন বলতে কিছু নেই। বিচার বিভাগ আসলে স্বাধীন না, বা বিচার বিভাগ সেই অর্থে জনগণের আকাঙ্ক্ষা পূরণ বা জনগণের স্বার্থের অনুকূলে কাজ করে না। আমরা ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘটনাটা যদি দেখি, আমরা কৃষি মন্ত্রীর বক্তব্য যদি শুনি, কিভাবে বিএনপিকে নির্বাচনে আনার পরিকল্পনা করা হয়েছিল, কিংবা সর্বশেষ প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে দণ্ড, Recording in progress. তা থেকে এটা মোটামুটি ভাবে স্পষ্ট। এবার আমি বলবার জন্য অনুরোধ করবো আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19 এর দক্ষিণ এশিয়া এবং Recording বাংলাদেশ stopped. সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকি ফারহানাকে। মিস রুমকি ফারহানা। অনেক ধন্যবাদ জিলুর ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমি আমার ভিডিও ক্যামেরা অন করতে পারছি না। আই হোপ ইট ইজ ওকে। জিলুর ভাই, আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে। অনেক ধন্যবাদ জিলুর ভাই, সবাইকে শুভেচ্ছা। এবং প্রথমেই আমি সংহতি প্রকাশ করতে চাই তাদের জন্যে যারা যে কোনোভাবে যে কোনো কারণে নিরপরাধ হয়ে Recording in progress. সিকিউরিটি অ্যাক্ট মামলার ভুক্তভোগী। অনেক ধন্যবাদ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজকে আমাকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের রিপোর্ট যেটা আপনারা শেয়ার করেছেন আমাদের সাথে, এবং যে বিশ্লেষণটা আজকে উপস্থাপন করা হলো, প্রফেসর ডক্টর আলী রিয়াজ যেটা উপস্থাপন করলেন, আমি এর সাথে একমত প্রকাশ করছি। তার পর্যালোচনার প্রতিটি ফাইন্ডিংস, বিশ্লেষণের ইনসাইটস কম বেশি আমাদের প্রত্যেকেরই কাজের এবং অভিজ্ঞতার সাথে মিলে যায় যারা আমরা এই বিষয় নিয়ে কাজ করছি। আমি আর্টিকেল 19-এ কাজ করি। আপনারা জানেন, অথবা যারা জানেন না তাদের জন্য বলছি, আর্টিকেল 19 একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা মত প্রকাশের স্বাধীনতা এবং জানার অধিকার নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে। অন্যান্য অনেক বিষয়ের মধ্যে যা নিয়ে আমরা কাজ করে থাকি তার মধ্যে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা, যার মধ্যে মোটা দাগে শারীরিক, মানসিক এবং ডিজিটাল নিরাপত্তা অন্যতম। আমাদের কাজের মধ্যে জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবাধিকার নিশ্চিত করা গুরুত্ব পেয়ে থাকে। আজকের এই যে আলোচনার বিষয়, অনন্ত দুর্দশা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অভিযুক্তদের অবস্থা, এটা আমাদের সবারই উদ্বেগের কারণ। আমি এবং আমার মতন যারা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণে কাজ করছেন, আমি ধরেই নিচ্ছি তাদের আলোচনা এবং পর্যালোচনার উদ্দেশ্য একটাই, আর তা হলো আইনের অপব্যবহারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের যে নজির সৃষ্টি হয়েছে তা বন্ধ করা এবং সুবিচার প্রতিষ্ঠা করা। আইসিটি অ্যাক্ট 2006 সালে প্রণীত হয়ে 2013-তে সংশোধিত হলো, যেখানে আর্টিকেল 57-এর মতো একটা বড় অস্ত্র ছিল ব্যবহার বা অপব্যবহার করার জন্য। গত নির্বাচনের আগে 2018-তে সেটা আরো সংশোধিত হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হলো, এবং 2023-এ আসন্ন দ্বাদশ নির্বাচনের আগে এই আইনটি আবারও সংশোধিত হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে। আমি বলে রাখতে চাই যে আর্টিকেল 19 2018 সাল থেকেই এই আইনের লিগ্যাল অ্যানালাইসিস করে এর অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন অ্যাডভোকেসির মাধ্যমে এই আইনের সংশোধনী চেয়ে এসেছে।
আরো অনেক মানবাধিকার সংস্থা, মানবাধিকার কর্মী এবং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার্স, লিগ্যাল অ্যানালিস্ট, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনস এবং আরো অনেকে এই আন্দোলনে কাজ করেছেন। এখন আমরা যদি এই বিষয়ে একমত হই জিল্লুর ভাই, যে যে কোনো সংখ্যাই ঘটনার একটা নমুনা মাত্র, হ্যাঁ, এই সংখ্যা আমাদেরকে ধারণা দেয় সমস্যার অবস্থানের, অস্তিত্বের এবং এর প্যাটার্ন এবং ট্রেন্ড সম্পর্কে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সংখ্যাটা যাই হোক না কেন, আমরা জানি যে শঙ্কার বিষয় হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা কথা বলছি যেহেতু, তো শঙ্কার বিষয়টাই হলো যে এর মাধ্যমে আজকে 5 বছরে কত মামলা হয়েছে, কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ জেলে রয়েছে এখন পর্যন্ত, কত মানুষের নামে মামলা হয়েছে এবং কত মানুষকে হেনস্থা হতে হচ্ছে। তাদের মধ্যে সাংবাদিক, গণমাধ্যম কর্মী রয়েছেন, নারী রয়েছেন, এবং সবচেয়ে দুঃখজনকভাবে যারা আছেন, যেটা আলোচনায় বারবারই উঠে এসেছে, অপ্রাপ্ত বয়স্ক ভুক্তভোগীরা আছেন, শিশু আছেন। গবেষণা এবং আইনবিদদের মতে যাদের বিচার হওয়ার কথা 2013 সালের শিশু অধিকার আইনের 4 এবং 20 ধারা অনুযায়ী, এবং আমি 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 শিওর যে এর বাইরেও আছে আরো অপশন। তো এই যে আইনগুলো সংশোধিত হচ্ছে বিভিন্ন সময়ে, এতে কাদের উপকার হচ্ছে, কাদের স্বার্থে এই আইনগুলো হচ্ছে এবং সংশোধিত হচ্ছে, এবং এই আইনগুলোর মাধ্যমে কাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, বা কারা এটাকে ব্যবহার বা অপব্যবহার করে সুবিধা নিচ্ছে, তারা তো অপরাধী। এই অপরাধীরা এখন যে নামেই পরিচিত, যে নামে অথবা যে পরিচয়ই হোক না কেন, যারা অপব্যবহার করছে, তাদের কি বিচার হচ্ছে? হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? কারা এর জন্য রেসপন্সিবল? এই দায়িত্বটা কাদের? এই দুরবস্থা দূর করতে আমরা কাদের দিকে তাকিয়ে থাকি না? প্রধান দায়িত্ব সরকারের, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার, বিচার ব্যবস্থার, আইন প্রয়োগকারী, অথবা যদি আমরা বলি আইন শৃঙ্খলাকারীদের। তো জনগণের স্বার্থে আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করার কথা, জনগণের নিরাপত্তার জন্য আইন থাকার কথা। কিন্তু উম, যে কোনো আইন যদি ভোগান্তির কারণ হয়, কেউ যদি এই আইনের সুযোগ নিতে পারে কাউকে হয়রানি করার জন্য, তাহলে তো অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। এবং আমরা চাই এই যে আইন, যে কোনো আইন, এই আইনের প্রয়োগ এমনভাবে হোক যাতে উপকারটা জনগণের হয়, সাধারণ মানুষের হয়। বিচারহীনতার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে আজকে বাংলাদেশে, দুঃখজনকভাবে তা অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য, আশঙ্কার এবং ভয়ের। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর রিপোর্টের সাথে আমি সংহতি প্রকাশ করে বলছি যে আমি আমি উদাহরণ দিতে যাচ্ছি না বা নাম্বারগুলি নিয়ে আসতে যাচ্ছি না, যেহেতু অনেক আলোচনা চলে এসেছে এবং যারা ভুক্তভোগী তারাও শেয়ার করেছেন আমাদের সাথে। তো আমি আম, সংহতি প্রকাশ করে বলছি যে দৃষ্টান্তমূলকভাবেই সুবিচার হোক যারা ভুক্তভোগী তাদের। আইনের ফাঁকির সুযোগ নিয়ে যে কোনো অবস্থানগত কারণে যারা এই সমাজে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় বা ব্যবস্থাপনায় ক্ষমতাবান, সেটা সামাজিক কারণে হোক, আর্থিক, রাজনৈতিক বা ধর্মীয় কারণে হোক, যে কোনো অবস্থানের কারণেই যারা ক্ষমতাবান হচ্ছেন এবং যারা আম, এই আইনের অপব্যবহারের মাধ্যমে সুযোগ নিচ্ছেন, তাদেরও সুবিচার। হ্যাঁ, যারা সুবিধা গ্রহণকারী, সুবিধা সন্ধানী এবং অন্যায় কারীদের বা আইনের ফাঁকের সুযোগ নিয়ে যারা অন্যায় করছে, আমরা তাদেরও বিচার দাবি করছি। যে মামলাগুলি চলমান, এগুলির দ্রুত বিচার দাবি করছি। সবার সাথে সংহতি প্রকাশ করে বলছি, এটা এসেছে অনেক কিছুই আসলে একো হচ্ছে, কারণ আমরা এগুলি চাই, জোরদার হচ্ছে, আমাদের চাওয়াটা জোরদার হচ্ছে রিপিট করার মাধ্যমে, যে আমরা দ্রুত বিচার দাবি করছি। যে মামলাগুলি চলছে সেগুলোর যেন নিরপরাধীরা আরো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি পায়। মামলাগুলির বিচার নিষ্পত্তি দাবি করছি, এবং যে মামলাগুলি বাতিল করে দেবার, সে মামলাগুলির আহ, বাতিল করে দেবার দাবি জানাচ্ছি। আম, উম, এই যে আমরা মামলা বলছি, আসলে মামলা বলতে আমার খারাপ লাগছে, কারণ এই মামলাগুলি মানুষের জীবনের সাথে জড়িত। নিরপরাধ যে মানুষের জীবন আইনের অপব্যবহারের জন্য সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা কি কোনোভাবে তাদেরকে এই ঘটনা মুছে ফেলতে সাহায্য করতে পারবো? আমি জানি না পারবো কিনা, কিন্তু তাদের নিরপরাধ যারা, তাদের ক্ষতিপূরণের দাবি করছি। আমি জোরালোভাবে আবারও বলতে চাই যে যারা এই আইন অপব্যবহার করছে, দ্য পারপিট্রেটর্স যাদেরকে আমরা বলছি, তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক
শাস্তি দাবি করছি, একটি জবাবদিহিমূলক বিচার ব্যবস্থার দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার জন্যে। এটা আশা করছি বলবো, অথবা দাবি করছিও বলা যায়, এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা এবং পরিবেশ দাবি করছি যেখানে জনগণ মত প্রকাশের স্বাধীনতার অধিকার ভোগ করতে পারে, ভয় না পেয়ে, শত্রুতার শিকার না হয়ে, নিজেকে বঞ্চিত না করে এবং কোনোভাবেই কোনো অন্যায়ের সাথে আপোষ না করে। আহ, সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা হলো আমাদেরকে এমন কিছু দাবি করতে হচ্ছে আসলে, যা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার একটা সুস্থ এবং আদর্শ চিত্রে স্বাভাবিকভাবেই থাকার কথা। আম, ভালো থাকবেন সবাই। জিল্লুর। অনেক 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 ধন্যবাদ মিস রুমকি ফারহানা আপনার বক্তব্যের জন্য। এবার আমি বলবার জন্য অনুরোধ করছি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মিস্টার ফারুক ফয়সালকে। মিস্টার ফারুক ফয়সাল। অনেক ধন্যবাদ সিজিএস কে যে আমাকে আজকের এই ওয়েবিনারে আসতে বল। প্রথমেই আমি মনে করি যে সিজিএস একটা গুরুত্বপূর্ণ এবং বড় কাজ করেছে। এটা দরকার ছিল দেশের মানুষের জন্য প্রমাণ সহ দেখানোর জন্য। আমি কংগ্রাচুলেশন জানাই আলী রিয়াজ এবং তার গবেষণা দলকে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার জন্য, এবং ভুক্তভোগীদের যাদের কথা শুনলাম তাদের ব্যাপারে মানে শুনলে রক্তহীন হয়ে যাওয়ার মতো অবস্থা হয় যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন কথা হচ্ছে রুমকি ফারহানা আর্টিকেল 19 সম্পর্কে বলেছে, খুবই ভালো বলেছে। আমি কিছুদিন আগে পর্যন্ত আর্টিকেল 19-এ কাজ করতাম, প্রায় 5 বছর হলো কাজ করেছি। আর্টিকেল 19 যখন 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছিল, তারপরে আর্টিকেল 19-এর লন্ডন অফিসে একটা লিগ্যাল সেকশন আছে। সেই লিগ্যাল সেকশনে পুরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে অ্যানালিসিস করা হয়েছিল। অ্যানালিসিস করার পরে দেখানো হয়েছিল যে এই আইনের মধ্যে যেসব ধারা এবং যেসব কথা বলা হয়েছে তা হচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সনদে, সংস্থায় যেসব দলিল দস্তাবেজে স্বাক্ষর করেছে তার সাথে এটার সাংঘর্ষিকতা কোনখানে। এবং এটা নিয়ে তখন আমরা আইন মন্ত্রণালয়ের সাথে এবং সরকারের সাথে আলোচনা করি। সরকার এই জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি তখন শুরুতে 2019 সালে। এরপরে আমরা এটা জাতিসংঘের সাথে যোগাযোগ করি এবং রুমকি ফারহানা এটা নিয়ে অনেক অ্যাডভোকেসি করেছে জাতিসংঘ পর্যায়ে, এবং জাতিসংঘ এটা আমাদের আইন মন্ত্রণালয়ে তুলেছে আমাদের যে বিশ্লেষণগুলি। এবং তখন আমার আইনমন্ত্রীর সাথে, টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে এবং তথ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে এই আইনটা একদমই কালাকানুন, এই আইনটা বাতিল করা দরকার। শেষ পর্যন্ত এটা বাতিল হয়েছে, কিন্তু বাতিল হয়েছে কি সেটা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এতে কোনো 19-20 তেমন একটা কিছুই হয়নি, কিছু জিনিস পরিবর্তন হয়েছে কিন্তু প্রায় সবকিছুই একই রকম রয়ে গেছে। এখন সব সময় মনে রাখা দরকার যে দেশটার মালিক হচ্ছে জনগণ, এবং দেশের আইন কানুন এবং প্রশাসন সমস্ত কিছু হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লক্ষ্য রাখবে এবং সেই কাজটাই করবে, সেটাই কাজ। এটা সরকারকে রক্ষা করার জন্য কোনো আইন, অথবা ধরেন সরকারি দলকে রক্ষা করার জন্য কোনো আইন মানুষের কোনো উপকারে আসে না। এরকম আইন একটা গণতান্ত্রিক দেশে, একটা সার্বভৌম দেশে চলতে পারে না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য সেভাবে চলছে। এখন আমি যে সংগঠনটি কাজ করি সেখানে আমরা সারা বছরের 2011 থেকে মানবাধিকার পরিস্থিতি এসে এই যেটা আমরা 31 ডিসেম্বর এবারেও প্রকাশ করেছি এখান থেকে।
সেখানে আমরা মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে এবং সাংবাদিক নির্যাতন হয়রানি বিষয়ে যেসব জিনিস দেখেছি, সেক্ষেত্রে তা আমাদের গবেষণা বলছে সারা বছরের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দেখা যায় আগের বছরগুলোর মতো এবছরও নাগরিকের মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমবেত হবার ও প্রতিবাদ করার অধিকার বারবার লঙ্ঘিত হয়েছে। 29শে মার্চ প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রথম আলোর একটা ছবির ক্যাপশনের ব্যাপারে ধরে নিয়ে এসে সাংবাদিককে তারপরে মামলা দেয়া হয়েছে এবং সাংবাদিক নির্যাতন হয়রানি অব্যাহত রয়েছে। এখন বাংলাদেশে যে নির্বাচন সামনে আসছে, এই নির্বাচন কতটা প্রহসন এটা জনগণে বলবে এবং এই ভোটারদের উপস্থিতি এবং অন্যান্য পরিস্থিতি আমাদেরকে জানান দিবে যে আসলে আমরা কোন দিকে চলেছি, কোন দিকে যাওয়া উচিত। আমি মনে করি যেহেতু সময় কম, আমি মনে করি যে আমাদের সকলের যদি এরকম একটা সম্মিলিত ঐক্যবদ্ধ চেষ্টা থাকে এবং সিজিএস, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, আর্টিকেল 19 এরা যদি একসাথে কাজ করে তাহলে হচ্ছে জিনিসটা যত শক্তিশালী হতে পারে অন্য ক্ষেত্রে তার সম্ভব নয়। এখন বাংলাদেশকে যদি একটা সুশাসনের দেশে পরিণত করতে হয় তাহলে আমার মনে হয় সচেতন নাগরিকদের এবং নাগরিক সংগঠনগুলোর একসাথে কাজ করার এখন সময় হয়েছে এবং এই কাজটা অব্যাহত রাখা দরকার। আমি শুধু এইটুকুই বলতে চাই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার ফারুক ফয়সাল আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য, এবং আমরা আশা করব যে আপনারাও আমাদের মতোই আপনাদের কাজ অব্যাহত রাখবেন এবং যে কাজ করছেন দেশের জন্য সেজন্য আপনাদেরকে অভিনন্দন। আমি প্রফেসর আলী রিয়াজের কাছে যাব সামগ্রিকভাবে আলোচকরা যারা আলোচনা করলেন তার প্রেক্ষিতে তার মতামতের জন্য। তার আগে এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন আমাদের মুখ্য গবেষক প্রফেসর আলী রিয়াজের জন্য থাকে আপনারা করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে। জিলু ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি দীপন দেওয়ান বাংলা ভিশন থেকে বলছি। নিজের নাম এবং পরিচয়টা দিয়ে প্লিজ। জি, আমি দীপন দেওয়ান বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার। আমি রিয়াজ স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে গত বছরের শেষ দিনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তার একটি মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 55টা ডিএসএ মামলা হয়েছে, 61 জন গ্রেফতার হয়েছে এবং এর মধ্যে 11 জন সাংবাদিক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 55টি মামলার মধ্যে 41টি মামলা হয়েছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন লোকজনের বিষয়ে পোস্ট করা, শেয়ার করা, কমেন্ট করা। তার মানে কি আসলে এই আইনটি যারা ডিএসএ ভিকটিম তাও বললেন যে এটি কি শুধুমাত্র ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধ করার জন্যই কি ব্যবহার করা হচ্ছে এই আইনটি? স্যার যদি একটু বলেন। জি, অন্য কেউ? আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এই প্রশ্নটার সাথে প্রফেসর আলী স্যারের কাছে। আমরা একটা জিনিস আমি মুক্তাদির, আমি কাজ করি নিমেষ পত্রিকাতে। স্যার, আমরা একটা জিনিস খেয়াল করেছি যে ল মিনিস্টার এর আগে বলেছিলেন, কিছুদিন আগেই উনি বলেছেন যে একটা বিশেষ কমিটি উনি গঠন করার প্রস্তাব উনি বলেছিলেন পাবলিকলি। ইউএন যখন ইন্টারভেন করেছেন তা সেই কনফারেন্স আমি ছিলাম, সেখানে উনি বলেছিলেন যে একটা হাই পাওয়ার কমিটি করবেন, যেগুলো এই যে এক্সিস্টিং মামলাগুলো আছে সেগুলো জাস্টিফিকেশনটা এনশিওর করার জন্য, যেগুলো আদেও এগুলো হয়েছে কিনা। সেই কমিটিটা হয়নি আনফর্চুনেটলি। তবে আমরা যে বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে যেটা আমাদের জানা ছিল না, সেটা হচ্ছে যে পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিটা এখন জাস্টিফাই করছে যে কোন মামলাটা হবে কি হবে না, এবং এটা একটা অ্যাকচুয়ালি এক্সট্রা জুডিশিয়াল একটা মেকানিজম। আমি প্রশ্ন করেছিলাম এটা ডিএস এর যিনি এজেন্সি যে চিফ ডিরেক্টর
উনি বলেছেন যে আসলে এই আইনের ভিতরে ওইখানে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তো এই আইনটাকে একটা জুডিশিয়াল মেকানিজম, সেইটাকে কেন একটা এক্সট্রা জুডিশিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন হচ্ছে বলে প্রফেসর আলী রিয়াজ মনে করেন? এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখেছি যে প্রীতম দাসের কথা এসেছে, দিদার নিজে বলেছেন যে যখন তারা একটা আন্দোলনকে চেষ্টা করেছেন তখনই ডিএসএটাকে ইনস্ট্রুমেন্টাল করা বা এটাকে টুল হিসাবে ইউজ করে সেই লেজিট মুভমেন্টকে, সাধারণ জনগণের মুভমেন্টকে একদিকে ডাইভার্ট করে মেইন অ্যাক্টর গুলোকে আহ, সেখান থেকে ভ্যানিশ করে দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে ডিএসএ। স্যার, আপনিও কি আপনার গবেষণার ভিতরে এই ধরনের কোনো কিছু দেখতে পান কিনা? ধন্যবাদ রোমিও। অন্য কেউ, সাংবাদিক বন্ধুদের মধ্যে থেকে আর কেউ প্রশ্ন করবেন বা কিছু জানবার আছে? আমার মনে হয় আর কেউ, আর কোনো প্রশ্ন নেই। আমি প্রফেসর আলী রিয়াজকে তার বক্তব্য আমি কি এটা আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আব্বাস থেকে। বাস আমি যেই লিস্টের থেকে বলছিলাম। আচ্ছা, আমি কি এই মানে টপিকস এর বাইরে অন্য কোনো প্রশ্ন করতে পারি? মানে স্যারের কাছে কি আমি মানে মানে সরাসরি সম্পর্ক না থাকলেও পরোক্ষ সম্পর্ক থাকতে পারে, আমরা জানি না, যেহেতু আপনি করতে পারেন। আমি আসলে স্যারের কাছে প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে গতকালকে যে ডক্টর ইউনূস সাহেবের নিয়ে যে রায়টা হলো, এইটা সম্পর্কে আসলে এটাকে স্যার যদি কোনোভাবে মানে বিশ্লেষণ করতে চাই কিনা, বা ওনার কাছে এই রায়টাকে আসলে কি মনে হয়, এটাই। ধন্যবাদ, ধন্যবাদ। অন্য আর কেউ প্রশ্ন করবেন? ধন্যবাদ। প্রফেসর আলী রিয়াজ, ওভার টু ইউ। ধন্যবাদ জেলুর যারা প্রশ্ন করেছেন। প্রথমে আমি আব্বাস, যিনি ডেইলি স্টারের, তার প্রশ্নটার উত্তর দিই। আমার এই বিষয়ে আসলে অধ্যাপক ইউনূসের যুদ্ধে শ্রম আদালতের রায় সম্পর্কে আলোচনাগুলি একটু ভিন্নভাবে করতে হবে। আমার মনে হয় এই আলোচনার মধ্যে আমরা না করি। আপনার সাথে হয়তো আমি আলাদা করে কথা বলতে পারবো, এবং আমি আমার বক্তব্য আসলে আজকে সকালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতেও কথা বলেছি আমি আমার অবস্থানটা। আমরা বরঞ্চ আজকের বিষয়ের মধ্যে থাকি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে বিভিন্ন দিক আমাদের এই গবেষণায় উঠে এসছে সেগুলোর প্রশ্নে একটা প্রশ্ন উঠেছে যে এটা ভিন্ন মতাবলম্বীদের দমন করার হাতিয়ার কিনা। এটা হচ্ছে আমাদের চতুর্থ রিপোর্ট। আপনারা যদি আগের রিপোর্টগুলিতে দেখেন, আমরা প্রতি বছর একটা করে রিপোর্ট করেছি, 2021 সালে একটা, 22 সালে এবং 23 সালে জানুয়ারিতে। এখন এটা প্রত্যেকটাতে একটা প্রবণতা, এবং বিশেষ করে লাস্ট রিপোর্টটাতে আমরা যে প্রবণতাগুলি দেখতে পেয়েছি, গত 5 বছর ধরে যেভাবে ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয়েছে ভিন্ন মত দমনের জন্য। এটা সম্পর্কে সংশয় সন্দেহের কোনো কারণ নেই। এটা সামগ্রিকভাবে ব্যবহৃত হয়েছে মত প্রকাশের অধিকারকে সংকুচিত করার জন্য, এবং এর বর্তমান ক্ষমতাসীন এবং ক্ষমতাশালী ব্যক্তিদের, শুধুমাত্র সবাই তো সবসময় ক্ষমতাসীন হলেই ক্ষমতাশালী হন না, আবার ক্ষমতাশালীদের সকলে ক্ষমতাসীন হন। বিভিন্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি যে এলাকাভাবে ক্ষমতাশালী ব্যক্তিদেরকে সুরক্ষা করার কাজেই ব্যবহৃত হয়েছে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সমস্ত তথ্য যেগুলো আমাদের ফ্রিডম ট্র্যাকারের মধ্যে আছে আর কি, ফ্রিডম ইনফো যে আমরা ডিসেট করেছি, এখানে আপনি দেখবেন যে বিশেষ করে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা এতে সবচেয়ে বেশি আক্রান্ত হন কেন, মানে এতে সবচেয়ে বেশি অভিযুক্ত হন কেন। এটা তো বোঝার জন্য আমাদেরকে মানে খুব বেশি দূর যেতে হয় না, তাই না? এরা আসলে ভিন্ন মতগুলি পোষণ করেন, প্রকাশ করেন, বিভিন্নভাবে মত প্রকাশের অধিকারগুলো সংকুচিত হয়। আমাদের যেই যেই কেস স্টাডিগুলো আমরা করেছি তার মধ্যে কিছু সাংবাদিকরা আছেন, এবং আপনি সাংবাদিকদের অভিজ্ঞতাগুলি যদি দেখেন তাহলে দেখবেন, এবং মানবাধিকার কর্মীদের অধিকারগুলি, তাদের মানে অভিজ্ঞতাগুলি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে মানবাধিকার যারা সুরক্ষা করার কথা বলছেন, মত প্রকাশের কথা যারা বলছেন, এটা ভিন্ন মত। এবং রায়ান কবির সাহেব একটা উল্লেখ করেছেন, এমনকি মেসেঞ্জার গ্রুপের ইসেকেও ব্যবহার করা হচ্ছে। তার মানেটা কি? মানে হচ্ছে যে আপনি খুব সুনির্দিষ্টভাবে মত প্রকাশের জায়গাগুলোকে সীমিত করে দিতে চাচ্ছেন। এক ধরনের, যেটাকে আমি বলি, ভয়ের সংস্কৃতি তৈরি করা। আপনি সবসময় ভীত থাকুন।
এবং আরেকটা কাজ করুন, সেটা হচ্ছে একা থাকুন। মানে যে কোনো রকম কর্তৃত্ববাদী শাসন টিকে থাকে আসলে মানুষকে নিঃসঙ্গ করার মধ্যে দিয়ে। আপনি যখন অন্যের সাথে যূথবদ্ধ হতে পারবেন না, যৌথ হতে পারবেন না, সম্মিলিত হতে পারবেন না, আপনার সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি একে অপরের সাথে দেখাই করতে পারবেন, এমনকি সাইবার স্পেসে পারবেন। ফলে এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। যে কারণে এটা আমরা দেখতে পাই যে অধিকাংশ মামলা করেন যারা যে অভিযোগ করেছেন তাদের অধিকাংশ হলো ক্ষমতাসীন দলের বিভিন্ন শাখা প্রশাখার সঙ্গে যুক্ত। তারা নিশ্চিত যে তারা মামলা করতে চাইলেই করতে পারবেন, আপনি আমি চাইলেই পারবো না ক্ষেত্র বিশেষে। এটা হচ্ছে এক নম্বর। ফলে এটা 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 নিয়ে কোনো সংশয়ের কোনো কারণ নেই, এটাই হয়েছে। আহ মুক্তাদির রশিদ রোমিও দুটো প্রশ্ন তুলেছেন। একটা হচ্ছে যে যে পুরো বিষয়টার মধ্যে এক্সট্রা জুডিশিয়াল প্রসেসের মধ্যে যেতে হচ্ছে কেন, এটা একটা জুডিশিয়াল ম্যাটার। কারণটা হচ্ছে এই যে আপনি এই আইনটা তৈরি করা হয়েছে যে ইন্টেন্ট থেকে। এখন আপনি আইন করে মামলা করে তার জাস্টিফিকেশন খুঁজতেছেন যে আপনি কিভাবে জাস্টিফাই করবেন। এই যে পুলিশকে সংশ্লিষ্ট করা, তার কারণ কি? রাষ্ট্র ব্যবস্থায় গোটা আইনগুলোই ব্যবহৃত হচ্ছে আপনার নিপীড়কমূলক যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে এক ধরনের মানে ইমিউনিটি দেওয়া হয়েছে, এক ধরনের ইম্পিউনিটি দেওয়া হয়েছে আনরিটেন, এবং তাদের উপর নির্ভর করছে। তো ফলে আপনি যদি এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত, তার স্বচ্ছতা থাকতো, তাহলে কিন্তু এটা প্রয়োজন হতো না। এখন আইনমন্ত্রী বলেছিলেন একটা কমিটি হবে, সেটা দেখবে। এই কথাটা আমরা গোড়া থেকে কি বলেছি, সেটা হচ্ছে স্বাধীনভাবে এগুলো তদন্ত হওয়া দরকার, যে আসলে মামলাগুলো কি। এবং সেটা করার জন্য যেটা ভলকার টার্ক বলেছেন, আমরা তারও আগে বলেছি যে আসলে প্রথম হচ্ছে একটা মনিটরিয়াম স্টাবলিশ করা। আপনি সমস্ত কিছু বন্ধ করুন আগে। হ্যাঁ, মানে একেবারে সিম্পল জিনিসটা হচ্ছে পানির ট্যাঙ্কির মধ্যে ফুটো রেখে যতই জল ঢালেন তাতে কিছু লাভ নেই, যতই ভালো কথা বলেন কাজ হবে না। কারণ হচ্ছে যে আপনি ওই সমস্ত কমিটি দিয়েও কিছু করতে পারবেন না। তো সামগ্রিকভাবে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আপনি জুডিশিয়াল প্রসেসটা যেটা হওয়ার কথা, স্বচ্ছ আইনি প্রক্রিয়া, সেই স্বচ্ছ আইনি প্রক্রিয়াটা ওপেক করে ফেলা হয়েছে আইনটা করার সময়। খেয়াল করে দেখুন যে 2018 সালে আপনাদের অনেকের মনে থাকবে, সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার এবং অন্যদের মনে আছে, 2018 সালে যে খসড়াটা তৈরি করা হয়েছে, সেই খসড়ায় কিন্তু পুলিশের এই মানে উইদাউট ওয়ারেন্টের ব্যাপারটার এক ধরনের একটা ব্যবস্থা রাখা হয়েছিল যে তাদেরকে পারমিশন নিতে হবে। পুলিশ শ্রেষ্ঠরা আপত্তি জানিয়েছিলেন এবং সেটা পরে যখন বিলটা পাস হয় তখন বাদ হয়। সাংবাদিকরা বিভিন্ন রকম দাবি করেছিলেন, সম্পাদকরা দাবি করেছিলেন, অন্যরা দাবি, কারো কথা শোনা হয়নি, কিন্তু একমাত্র পুলিশের কথাটাই শোনা হয়েছিল তখন। তাহলে আপনি বুঝতে পারছেন যে তখন থেকেই কিন্তু এই জায়গাটা চলে গেছে। এখন এসে যে 5 বছর পরে হয়েছে তা কিন্তু না, তো শুরুতেই এই জিনিসটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ফলে ওই যেটা জুডিশিয়াল স্বচ্ছতার জায়গাটা না থাকলে, আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকলে, এবং যেহেতু আইনের অভ্যন্তরীণ ভাবেই ইনহেরেন্টলি এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা একটা পার্টিকুলার পারপাস সার্ভ করবে, তখন হয় কি, তখন এটা আপনাকে প্রোটেক্ট করতে হয় সবসময়। এই প্রোটেকশনটাই তৈরি হয় আইনের মধ্য দিয়ে, কখনো বিচার বিভাগের মধ্য দিয়ে, সেটা না হলে বিচার বিভাগের বাইরে গিয়ে নির্বাহী বিভাগ দিয়ে, নিপীড়ক বাহিনী দিয়ে, এক একভাবে আপনি রক্ষা করবেন। হ্যাঁ, সেটাই হচ্ছে আর কি। আমি খুব অবাক হইনি কিন্তু মিস্টার রবি, আমি কিন্তু খুব অবাক হইনি যে এটা পুলিশের হাতে শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে। আমার কাছে সেটাই স্বাভাবিক মনে হয়। এই ধরনের আইন এইভাবে ব্যবহার করলে এই জায়গায় যাবে আর কি। আপনি মানে একটা ঢালু ইসেতে উপর থেকে পাথর গড়িয়ে দিয়ে যদি আপনি আশা করি যেটা ওখানে বসে থাকবে, সেটা তো হয় না, তাই না? সেটা গড়াতেই থাকে নিচে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। সভাপতির কাছে যাবার আগে আমি জাস্ট 2-3 লাইনে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সিজিএ যা চাই, যে গবেষণার সূত্র ধরে প্রফেসর আলী রিয়াজ উল্লেখ করেছেন, এই বিষয়ে আমি আর কোনো পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু একটা বিষয় বোধহয় খুবই পরিষ্কার, আইনের ছাত্র আমি নই, কিন্তু যেই আইন নেই এখন দেশে, যার অস্তিত্ব নেই, বলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেই আইনের অধীনে মামলা কিভাবে বা কোনো কার্যক্রম কিভাবে চলে, এই প্রশ্নটা
আমার মনে হয় তোলা দরকার। এবং দ্বিতীয়ত হচ্ছে এই আইনের যেভাবে প্রয়োগ হচ্ছে, এবং এখানে দেখা গেছে যে রাজনীতিবিদদের সমালোচনা, কোনো কোনো বিশেষ ব্যক্তির সমালোচনা করা যাবে না। আহ মানুষ যদি দেবতাকে অস্বীকার করতে পারে, মানুষ যদি ধর্মবিশ্বাসকে অস্বীকার করতে পারে, তাহলে একজন রাজনৈতিক নেতা যিনি জনগণের জন্য কাজ করবার কথা, জনগণের সঙ্গে যার সম্পর্ক থাকবার কথা, তার কেন সমালোচনা করা যাবে না? এবং মানুষ তো আর দেবতা নয়, রাজনীতিবিদরাও দেবতা নয়। এই প্রশ্ন আমরা তুলতেই পারি। আমি আলোচনার সমাপ্তি টানবার জন্য অনুরোধ করছি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিরিজের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান। প্রফেসর আলী রিয়াজ, এক্সিলেন্ট প্রেজেন্টেশন, এবং দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত আছেন আইন সালিসি কেন্দ্রের ফারুক ফসল সাহেব, আর্টিকেল 19-এর রুমকি ফারহান, আরো অনেক আছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকের এই নববর্ষের দ্বিতীয় দিনে আমাদের একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে হচ্ছে। কারণ এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন নতুন নামে আসছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আমাদের মানে সোলকে একেবারে বন্দি করে ফেলেছে। আমাদের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, ভোটাধিকার বলেন, মানবিক অধিকার বলেন, সিভিল রাইটস বলেন, যা কিছু আছে তাকে ক্রমাগত ভাবে সংকুচিত করে ফেলছে। মানুষকে খেয়াল খুশি মতো বন্দি করে, জীবিত মানুষকে বন্দি করে জেলে পুরে দেওয়া হচ্ছে, ডান্ডা বাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। মৃত্যু হলেও কিন্তু তার এই বন্দি দশা, এই ডান্ডা বাড়ি থেকে মুক্ত মুক্তি নাই। আপনি দেখুন যে লাশ ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় লাশের ছবি বেরিয়েছে। এটা নিয়ে কেউ হয়তো কমেন্ট করলে কিংবা কেউ কিছু লেখালেখি করলে হয়তো তারাও এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ফেলে দিবে। আজকে বাংলাদেশ এক শৃঙ্খলিত বাংলাদেশ। এখানে আসলে একটা অয়ন যুগে আছি, বহুদিন ধরেই আছি। জাস্ট এই যে কয়েক মাস, এটা না, এটা কয়েক বছর ধীরে 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 আমাদের অধিকার সংকুচিত হতে হতে, যেটা জিল্লুর রহমান সেদিনকে একটা পোস্ট দিয়েছিলেন যে বয়েলিং ফ্রগ, আমরা উই আর নাও বয়েলড ফ্রগ, আমাদের আর কিছু করার নাই। এই কয়েকদিন পরে 7 তারিখে একটা নির্বাচনের নামে একটা প্রহসনের নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নাটক কিন্তু হয়ে যাবে। নাটকের পরে যেটা হবে যে এই যে কর্তৃত্ববাদী বা অথরিটেরিয়ান যে গভর্নমেন্ট, এটা কিন্তু টোটালিটারিয়ান গভর্নমেন্টের দিকে আপনার উত্তীর্ণ হবে। এখন টোটালিটারিয়ান গভর্নমেন্টের জন্য কিন্তু সবচেয়ে দরকার এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, এই ধরনের একটা আইন। এই আইনের মাধ্যমে সমাজে আপনার ভয়ের সংস্কৃতি সম্প্রসারিত করে দেওয়া গেছে। ভয় সংক্রামক, সাহস কিন্তু তেমন সংক্রামক না। আপনার রোগ সংক্রামক, সুস্বাস্থ্য সংক্রামক না। এইটা মানুষ কিন্তু আজকে ভীত। কোথায় যে একটা এই সোশ্যাল মিডিয়াতে কোথায় একটা লাইক দেবে, কোথায় একটা শেয়ার করবে, এটা অনেকে বুঝতেও পারেন না। যে এই বুঝি জেলে নিয়ে যাবে, এই বুঝি আপনার এই একটা কেস হয়ে যাবে। অ্যাকচুয়ালি রাইট নাও আওয়ার সাইবার স্পেস ইজ এ ডেঞ্জারাস মাইনফিল্ড। এটা আমি আগেও বলেছি, এখনো বলি। কিছু একটা কথা বলার জন্য কোনো একজন ব্যক্তিকে একটু যদি স্লাইড সমালোচনা করা হয়, তাহলে আপনার 16 বছরের জেল, $90,000 কিংবা লাখ লাখ টাকা জরিমানা, এটা কিন্তু একটা আসলেই একটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশের আমাদের যে কনস্টিটিউশন, এবং ফারুক ফয়সাল সাহেব যেটা বললেন যে আমরা তো অনেক চুক্তিতে সাইন করেছি, সেই চুক্তিগুলো তো বরখেলাপ হয়। বাংলাদেশের যে সংবিধানে যে চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, আপনার রাইট টু অ্যাসেম্বল, এই সব কিছু কিন্তু আমরা এর থেকে এগুলিকে করে ফেলা হচ্ছে। এই যে আপনি একজন লেখক মুস্তাক আহমেদ জেলে মারা গেলেন, এটা আসলে হত্যাকাণ্ড। এটা আসলে একটা হত্যাকাণ্ড। যে এই যে উনি ছিলেন একজন কার্টুনিস্ট, লেখক,
এখন এই যে সেই কার্টুন কিন্তু আর পত্রিকায় রেয়ার কেস, আমরা মাঝে মাঝে শুধু নিউজে কিছু কার্টুন দেখি, আর কোথাও কার্টুন দেখি না। কবিতা লেখার জন্য লোকে জেলে যাচ্ছে। কবিতা লেখার জন্য যদি লোকে জেলে যায়, তাহলে তো সে ব্রিটিশ আমলে কাজী নজরুল ইসলামের যে কবিতা টবিতা লেখে উনি জেলে গেছেন, সেই অবস্থায় তো হয়ে গেল। আমাদের এখন সেই শিকল ভাঙার গান গাইতে হবে। এটা একটা দুর্ভাগ্যজনক। এখানে আমি দেখলাম যে ফেসবুকে এটা শেয়ার হচ্ছে, সেখানে বেশ কিছু কমেন্ট আসছে। তার মধ্যে একজন কমেন্ট করছেন যে ওটার আমি সত্যতাটাকে গ্যারান্টি দিতে পারবো না, উনি তবে কমেন্ট করছেন, একজন মহিলা তিনি এই এই যে নতুন যে শিক্ষা কার্যক্রম নিয়ে উনি সমালোচনা করেছেন। ওনার 3টে সন্তান আছে, ওনার নামে নাকি কেস হয়েছে, এখন উনি 3জন সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন। এই বাংলাদেশ কি আমরা চাইছি কিনা? যেখানে যেহেতু তার 3জন সন্তান আছে, ন্যাচারালি তার একটা মতবাদ থাকতে পারে শিক্ষা কার্যক্রম সম্বন্ধে, সেটা নিয়ে কথা বলেছেন, ওনাকে মামলায় ঢুকাই দেওয়া, সেটা লিখছেন এখানে। এইভাবে তো চলতে পারে না। এটাকে অনেকে এখন বলতেছেন যে এই এই আইনটা সংস্কার। তা আমি মনে করি এই আইনের সংস্কারের কোনো প্রয়োজন নাই। এটা একটা আইন। অনেকে বলেন যে এই আইনে অপপ্রয়োগ করা হচ্ছে, এটা আসলে সেটা না। এই আইনটা যেখানে এটা একটা আইন, এই আইন যেখানেই প্রয়োগ করা হচ্ছে সেটাই অপপ্রয়োগ হয়ে যাচ্ছে। এটা আজকে যে প্রফেসর আলী রিয়াজ Recording stopped. চারটা দাবি করেছেন বা ডিমান্ড করেছেন, রিকমেন্ডেশন দিয়েছেন। একটা হচ্ছে এই মামলাগুলি কার্যক্রমকে বন্ধ করে দেওয়া, এটা দরকার, ইমিডিয়েটলি দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে এই একটা স্বাধীন কমিশন করা দরকার, স্বাধীন কমিশন করা দরকার, যে আইন যে মামলাগুলি করা হয়েছে সেই মামলাগুলিকে উদ্ধার করা বা ওইগুলি কার্যক্রম বন্ধ করে দেওয়া, প্লাস ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তবে একটা জিনিস আমি বলবো যে সাইবার স্পেসে সিকিউরিটির জন্য আইন দরকার আছে, ডেফিনেটলি আইন দরকার আছে। এই কারণে যে অনেক সময় আপনার ব্যাংকে ক্রাইম হয়, ব্যাংকের ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম হতেই পারে, কিন্তু সেই বিষয়ে কিন্তু আমরা একেবারে নির্বিকার। বাংলাদেশ ব্যাংকের শত শত কোটি টাকা লোপাট হলো এই সাইবার ব্রিজ করে, সাইবার সিকিউরিটি ব্রিজ করে লুট হয়ে গেল, সেই তদন্ত হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, অ্যাকচুয়ালি তাকে একবার জিজ্ঞেস করা হয় নাই। আপনি চিন্তা করে দেখেন, প্রায় 5-6 বছর হয়ে গেছে, টাকা তো আমাদের লুটপাট হয়ে গেল, সেই সব জায়গায় কিছু নাই। কিন্তু একটা ফেসবুকে একটা কমেন্ট করলো, তাকে আপনার বছরের সে ঘুরে বেড়াবে এই বারান্দায়, আদালতের বারান্দায়। আমি আরো কাহিনী দিতে পারি, আপনারা সবাই বলেছেন এই সবগুলি আরো বেশি ডকুমেন্টেড করা যায়। প্রতিনিয়ত দেখতেছি এই যে 7,000 কেস, 3-4জন করে হলেও তো আপনার 20-25 হাজার লোক আজকে এই অবস্থার মধ্যে আছে। এই 20-25 হাজার লোকের যে অভিজ্ঞতা, এটা দেখে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু নিজেদেরকে মত প্রকাশ থেকে গুটিয়ে নেবেন, এবং তারা এটা চায়। এই জন্য চায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তাদের একটা অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে তারা সকল অপরাধকে লুকাই রাখতে পারে। ব্যাংকের টাকা দিয়ে যাচ্ছে, বিদেশে টাকা পাচার করতেছে, লুটপাট করতেছে, অপরাধ করতেছে, ভোট চুরি করতেছে, এগুলো কিছু বলেই আপনি এটার মধ্যে ঢুকে দেওয়া হবে। সুতরাং এই আইনকে যেভাবেই হোক একে বাতিল করে একটা সিকিউরিটির জন্য একটা আইন দরকার আছে, কিন্তু আমি আর বেশি কথা বাড়াবো না। সবাইকে আবারও ধন্যবাদ না যে এই কালো সময়, এই ভয়ের সময় আপনারা সবাই সাহসী, আপনারা আমাদের আলোচনায় আসতে পারছেন, মতামত তার জন্য তার জন্য ধন্যবাদ জানাই। আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ চেয়ার। আমার মনে হয় যে আইন বাতিল করতে যেটা বলছিলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমার ধারণা সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা ডক্টর মঞ্জুর চৌধুরী মিন করেছেন, এবং দুটো আসলে সমার্থক। এবং পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশে মানুষের অধিকার সংকুচিত হয়ে যাচ্ছে এবং একেবারেই নিঃশেষিত। এখন চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা নেই, কোনো ধরনের অধিকার বাংলাদেশে নেই। এবং চিত্রটা যেটা শুধু আমরা যারা জীবিত আছি, অন্তত জীবন নিয়ে আছি, তাই নয়, মৃত মানুষ এখানে কোনো রকমের অধিকার নেই। মৃত মানুষকে এখন ডান্ডাপেরি অবস্থায়
দেখা যায় মৃত মানুষের নামে মামলা হয় এই দেশে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই মামলা করে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আছে এবং এই পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকবে, আরো ভয়াবহ হবে, এটা ভাবলে খুব বেশি বলা হবে না। কেননা ডক্টর মঞ্জু চৌধুরী যেটি বলছিলেন যে ভয় সংক্রামক, সাহস সংক্রামক না, রোগ সংক্রামক, সুস্বাস্থ্য সংক্রামক না। এই জায়গায় মানুষ যদি অধিকার সচেতন না হয়, মানুষ যদি সাহস করে না দাঁড়ায় তার অধিকারের জন্য, তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে এবং যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। কেননা এই নির্বাচন আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার জন্য কোনো নির্বাচন, একটা এক পেশে অভিনব নির্বাচন হচ্ছে এবং আমাদের আসলে গণতন্ত্রকে পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই এবং তার একটা প্রাথমিক ন্যূনতম শর্ত, ভালো নির্বাচন হলেই সব ঠিকঠাক হয়ে যাবে এমনটা মনে করবার কোনো কারণ নেই। আমাদের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সেটা করতে হবে এবং তারপরে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, গণতন্ত্রের ভিত্তি হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য যারা ইউটিউবে, ফেসবুকে এবং টুইটার আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্রফেসর আলী রিয়াজকে তার এই গবেষণার জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা, তার সহকর্মীদের ধন্যবাদ, অন্যান্য আলোচক যারা ছিলেন আমাদের সঙ্গে তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং বিশেষ করে যারা ভিকটিম তারা নিরাপদে থাকবেন সামনের দিনগুলোতে, এটি তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এবং সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে যারা আজকের এই আলোচনা ওয়েবিনারে যুক্ত হলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার সহকর্মী সিজিএস যারা প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ওয়েবিনার শেষ করছি। সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকবেন সবাই।